আগে আমি আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা দিই। আমরা 5 ভাই বোন। বাবা বিজনেস করতেন। আমার বাসা যেহেতু আজিমপুরে, আমরা ছোটবেলা আমার কেটেছে আজিমপুরে। তো আমার বাবা নিউ মার্কেটে বিজনেস করতেন, গোল্ডের বিজনেস। এখন বাবা বিশাল বড় লোক আপনারা। আমরা 3 বোন 2 ভাই। আমার অবস্থানটা হচ্ছে আমার বড় 1 ভাই 1 বোন আর আমার ছোট 1 ভাই 1 বোন, জাস্ট মাঝখানে। তো ছোটবেলা থেকে যে সময়টা থেকে আমার প্রবলেমটা শুরু, আমি যখন ক্লাস 2 পড়ি। ছোটদের বাচ্চাদের অনেক সময় হয় না যে ছোট বাচ্চারা কাছ থেকে টিভি দেখে, দেখা যায় পড়ার সময় বইটা চোখের সামনে নিয়ে নেয়। তো এই আমার ক্ষেত্রে হয়েছিল কি, প্রবলেমটা এরকম যে আমি কাছ থেকে টিভি দেখতাম, বই পড়তাম। তো এই বিষয়গুলো আমার বাবাও কখনো ফলো করেনি, আমার মাও কখনো ফলো করেনি। আমার টিচার, মানে আমার একটা কাজিন ছিলেন, উনি আমার টিচার ছিলেন। তো উনি আমার মাকে বলছেন যে খালাম্মা, আমি ওকে দেখি যে ও সবসময় টিভিটা কাছ থেকে দেখে, বইটা সামনে নিয়ে পড়ে, তো ওর বোধহয় মেবি চোখে কোনো সমস্যা। তো মা বিষয়টা নিলেন, আমার বাবাকে বললেন। তো বাবা আমাকে ওই আমার এক মামা ছিলেন, তো ওই মামার সাথে পাঠালেন। তো পাঠানোর পর ডাক্তার আমাকে দেখলেন। ডাক্তার আমাকে প্রতিদিনই দেখতেছিলেন যে কি প্রবলেম, ও বুঝতেছিলেন না, প্রতিদিন টেস্ট করতেছিলেন। তো আজকে না কালকে প্রতিদিন আমাকে যেতে হতো, মানে একটা না, আমি অনেকদিন যাওয়ার পর আমার বাবা বিষয়টা করলেন, কি ব্যাপার, ওর চোখে সমস্যা, নর্মাল বাচ্চারা গ্লাস দিলেই তো হয়ে যায়, তো প্রতিদিন যেতে বলে কেন, আমি নিয়ে যাই। তো আমার বাবা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ঘুরে ঘুরে ডাক্তারদের সাথে কথা বললেন। তারপর বললেন যে আসলে আমার চোখে প্রবলেমটা অনেক বড় আকারে ধারণ করছে। দেখলেন, দেখার পরে ওরা ডিসিশন নিলেন না, ওকে আমরা গ্লাসটা দিই। তো গ্লাস দিলেন, দেওয়ার পরে হচ্ছে আমার মনে আছে এখনো যে আমার প্রথম বোধহয় ছিল, একটাতে ছিল -2.5, আরেকটা ছিল 2.25। ক্লাস 2 তে পড়েন, সেই সময় আপনাকে গ্লাস পড়তে হচ্ছে। ওকে। তো যাই হোক, চশমাটা হচ্ছে কি নেওয়ার পরে বিষয়টা মানে ক্যারি করতে পারছিলাম না, কারণ চশমা যখন পড়তাম তখনই আমার চোখ দিয়ে পানি বের হতো, বা নানা ধরনের প্রথম যে প্রবলেমটা ফেস করে সেই প্রবলেমটা হতে থাকলো। যখন আমি 5 পড়ি তখন এই প্রবলেমটা আরো বড় আকারে ধারণ করলো। বিষয়টা এরকম হলো যে আমি যখন বইটা সামনে নিচ্ছি তখন মানে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, তো আমি পড়তে পারতেছি না। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বললো কি যে পড়াশোনা টোটাল অফ করে দিতে কিছুদিনের জন্য। তো পড়াশোনা কিছুদিনের জন্য টোটাল অফ করলাম। তারপর আব্বা বললো না, এভাবে হবে না। ওই সময় মানে ওই 90-এর দশকে সবচেয়ে বাংলাদেশে যে নাম করা ডাক্তার ছিলেন, তো গেলাম ওখানে। যাওয়ার পরে উনি আমাকে দেখলেন, দেখার পরে বললেন যে না, কোনো সমস্যা নেই, 2টা ড্রপ লিখে দিলেন আর ওই চশমাটা দিলেন। তো এরকম করেই চললো। আবার পড়াশোনা স্টার্ট হলো ক্লাস 5 থেকে ক্লাস 9 বা 10। এই সময়টাই ওই আমার বাবা মা যেহেতু আমার ব্যাপারে খুবই সচেতন ছিলেন, আমি বলবো যে কারণ মা আমার কোনো প্রবলেম হলেই বা এমনিতেও 3 মাস 6 মাস অন্তর অন্তর আমার চোখটা চেক আপ করাতেন, ডাক্তারের কাছে যেতাম। এবার একটা জিনিস ছিল কি, আফটার ডে বাই ডে উনি চশমা গ্লাসের পাওয়ার চেঞ্জ করতেন আমার, কিন্তু কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো বলতেন না। দিছে, চলে আসতাম। একটা জিনিস একটু বলি, যেহেতু আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল টাইপের ছিলাম, কোন টিচার আসলে আমার বাসায় আমাকে বেশি দিন পড়াতো না, বলতে কি তুমি তোমাকে পড়াবো না। তো এটা বলতো, তো আমার মা খুবই বিরক্ত হতো এবং খুব মার খাতাম। আমার মা এবং বাবা দুজনের হাতে প্রচুর মার খেয়েছি। বড় ভাইয়া, আমার এখনো মনে আছে, বড় ভাইয়া প্রচুর ঘুরি উড়াইতো, মার্বেল খেলতো, ভাইয়া আমাকে সাথে নিত এবং আমার প্যান্টের পকেটে করে ঢুকাই দিত। তো আমাকেও মার দিত, ভাইয়াকেও মার দিত, বলতো যে একটার সাথে একটা দালাল, আমাকে সবসময় বলতো। তো খুব ওই সময়গুলোর কথা এখনো মনে হয় যে আসলে বর্ণিল একটা জীবন আমার। আমি অনেক বেশি দৌড়াদৌড়ি করতাম, চশমা পড়তাম, কিন্তু চশমা পরেই আমি দৌড়াদৌড়ি করতাম এবং এর জন্য অনেকবার হাত পা ছিলে যেত। পড়াশোনা একদম জিরো ছিলাম, সত্যি কথা যেটা, পড়াশোনা করতাম না। জিরো কি, আমি পড়াশোনা করতামই না, সোজা কথা। মানে টিচারের কাছেও প্রচুর মার খেতাম। আরেকটা জিনিস করতাম যে বই, সেই সময় গল্পের বই পড়তাম, প্রচুর গল্পের বই পড়তাম। প্রথমে হচ্ছে কমিক্স দিয়ে শুরু, তো তারপরে হচ্ছে কমিক্স থেকে হাতে নিলাম হচ্ছে সেবা প্রকাশনী বইগুলো আমি খুব পড়তাম। কারণ তখন তো মা বা বাবা অত টাকা পয়সা কেউ দিত না, তো ওই যে টিফিনে যে টাকাটা দিত ওই টাকাটা দিয়ে তারপরে বইটা কিনতাম। যেহেতু বাড়ি কাছে নীলক্ষেত ছিল, ওখানে গিয়ে তারপর হচ্ছে পুরোনো বইগুলো একটা বই কিনে তারপর ওই বইটা চেঞ্জ করে পড়া হয়ে গেলে একটা বই, এভাবে করতাম। এই বই পড়ার জন্য অনেক মার খেয়েছি মা হাতে, যে তোর চোখে সমস্যা, তুই কেন মানে চুরি করে বই পড়িস। এটা একটা বিষয় ছিল। তারপর মজা ছিল যে আমি খুব ভালো আর্ট করতে পারতাম, আর্ট করতাম। ছোট বোন আর্ট শিখতো শিশু একাডেমিতে, আমিও আর্ট করতাম, দুজন একসাথে। তারপরে হচ্ছে একটা সময় যেত যে ও আর্ট করতেছে, ওটার মধ্যে আমি বসে বসে রং করতেছি, বা একটা পার্ট ওর ভালো হয়নি, আমার এটা একটু ঠিক করে দাও। দুই বোন মিলে দুজন একসাথে বসে বসে আর্ট করতাম। আর্ট ছিল সবচেয়ে মানে আমার লাইফের একটা জিনিস যে আমার খুবই ভালো লাগতো আর্ট করতে।
কিন্তু মা চাইতেন না, যেহেতু প্রবলেম ছিল, তো যার জন্য বলতেন যে তোমার এটাতে ক্ষতি হবে, তুমি পড়াশোনা করো না, তুমি শুধু আর্ট নিয়ে থাকো। আর টিভি দেখতাম, প্রচুর টিভি দেখতাম। তারপর আরেকটা জিনিস করতাম, ক্যাসেট, মানে নতুন কোন ক্যাসেট বের হলে ক্যাসেটটা কিনতাম। তারপরে এরকম দেখা গেছে যে ফ্রেন্ডদের কাছ থেকে ক্যাসেট গিফট পাচ্ছি। মানে ক্যাসেটটা আমার খুব একটা শখ ছিল। 5 টাকা করে করে জমা, তখন 35 টাকা 40 টাকা হলে একটা ক্যাসেট পাওয়া যেত। ইন্ডিয়ান গুলো 25 টাকা। আমি ইন্ডিয়ান গুলো আপনি শুনতেন না? আমি সব ব্যান্ড মিউজিক ভালো লাগতো গান শুনতে। টিভিতে কোনো গানের যে প্রোগ্রাম, এখন যেমন এফএম রেডিওতে শুনি, তখন তো এফএম রেডিওটা ছিল না। ছোটবেলায় যেটা হতো যে আমার প্রচুর একটা ফ্রেন্ড সার্কেল ছিল। মেয়েরা তো সাধারণত মানে ছেলেদের খেলাগুলো খেলে না, ক্রিকেট ফুটবল এগুলো তো ছেলেরা খেলতো, কিন্তু আমি ক্রিকেট ফুটবল লাটিম সবকিছু খেলছি। কারণ আমরা একটা কলোনিতে থাকতাম, ওখানে সব আমরা 7-8 জন মানে ফ্রেন্ড ছিলাম। তো আরেকটা জিনিস হতো যে ছোটবেলায় সবকিছুতেই আমাকে ওই এলাকায় বলতো লিডার, মানে সব কিছুতে আমি লিড দিতাম সব ফ্রেন্ডদের। মানে একটা পিকনিক করতে হবে, কে কিভাবে করবে সবকিছু অ্যারেঞ্জ হতো আমাকে দিয়ে, যে ও যা বলবে তাই। তারপরে হচ্ছে যেমন 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বর কোন একটা অকেশনে ওই দিন আমাদের প্রোগ্রাম করতে হবে, নাচ গান প্রোগ্রাম করতাম। সবসময় আমার যে দায়িত্বটা ছিল আমি উপস্থাপনা করতাম। খুব বেশি মাত্রায় দৌড়াদৌড়ি করতাম, আমি আগেও বলেছি এখনো বলি যে খুব বেশি দৌড়াদৌড়ি করতাম। মানে দৌড়াদৌড়িটা আমার খুব বেশি পছন্দ ছিল। স্কুলে খেলা দিতাম, খুব মজার কিছু স্মৃতি ছিল যে আমাদের কলোনির পিছনে গাছ ছিল, এই গাছে থেকে একবার পড়ে আমি হাত ভেঙে ফেলছিলাম। তো পড়াশোনা করতাম না, এটা একটা জিনিস ছিল। একটা হচ্ছে স্কুলে যেতে চাইতাম না, সত্যি কথাই যেটা। মানে আমি একটা কিছু আবদার করলে, হ্যাঁ ওটা না দিলে পরের দিন স্কুলে যাওয়া বন্ধ। হ্যাঁ, তখন আমার বাবাকে বাধ্য হয়ে দিতেই হতো। তো এটা ছিল। আবার 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে আদুরের ছিলাম আমি আমার বাবার কাছে। আর আরেকটা জিনিস ছিল যে আমি ক্লাস 7 পর্যন্ত পুতুল খেলছি, যেটা মানুষ করে না, আমি করছি। আমি ক্লাস 7 পর্যন্ত পুতুল খেলছি। আমার পুতুলগুলো বাড়িতে ফেলে দেওয়া হয়েছে, ওই পুতুলগুলো আমি সবসময় টুকাই নিয়ে আসতাম, আবার খেলতাম। তো এইরকম আর কি অনেক ছোট ছোট ঘটনা ছিল স্কুলে। তারপরে হচ্ছে যখন ক্লাস 8 উঠলাম, তখন আমি পড়াশোনার প্রতি আসলে কিছুটা মনোযোগী হলাম, যে না আমাকে পড়াশোনা করতে হবে, ভালো কিছু করতে হবে। মানে আমার ভিতর থেকে তখন এই জিনিসটা আস্তে আস্তে দূরে গেলো। এবং ক্লাস 9-এ যখন আমি উঠলাম, তো ক্লাস 9 থেকে আমি আসলে সিরিয়াস, খুবই সিরিয়াস হলাম। ক্লাস 9-এর একটা ঘটনা বলি। সেই ক্লাস 9-এ থাকতে একটা প্রবলেম হলো, সেটা হচ্ছে যে ফাইনাল পরীক্ষার সময় আমি একটু ডাক্তারের কাছে গেলাম যে আমার চোখে চশমার পাওয়ারটা আবার চেঞ্জ করতে হবে। তো গেলাম, যাওয়ার পর ডাক্তার চশমার পাওয়ার লিখে দিলেন। আমি তো সবসময় ওই বাবা যেহেতু নিউ মার্কেটে ছিলেন, তো বাবা নিউ মার্কেট থেকে চশমাটা বানিয়ে নিয়ে আসলেন, আনার পর আমাকে দিলেন। তা আমি একটু হাত দিয়ে ধরে দেখলাম কি যে এত মোটা তো গ্লাস হওয়ার কথা না, আমার যে পরিমাণ পাওয়ার সে পরিমাণ তো, মানে গ্লাস দেখি আমার কাছে মনে হয়েছে যে কোথাও একটা ভুল হয়েছে। তো যাই হোক, আমি চশমাটা চোখে দিলাম, দেওয়ার পরে যেটা হলো যে আমার চোখ দিয়ে অনবরত পানি, ব্যথা, মাথা ব্যথা তার সাথে। তো বুঝলাম না, তো আমি এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবার পড়লাম এরকম। তা আমি বাবাকে বললাম, বাবা বললে কি ডাক্তার কি কখনো তোমাকে ভুল পাওয়ার দিবে? বাবাও খেয়াল করে নাই যে পাওয়ারটা কি দিচ্ছে আমার। হ্যাঁ, তো আমি 2 দিন 3 দিন দেখলাম যে আমার মাথা ব্যথা এমন হয়েছে যে আমি বিছানাতে ঘুরতে পারতেছি না। আমার পরীক্ষা, আমি কিভাবে মানে পরীক্ষা দিব? তা আমার বাবা বললো যে আচ্ছা, তুমি যেহেতু তোমার সাইনাসের প্রবলেম আছে, তুমি ডাক্তার নাক কান গলা বিভাগে ডাক্তার কাছে যাও। তো আমার বাবার একজন বন্ধু ছিলেন, তো আমি ওই আঙ্কেলের কাছে গেলাম। উনি সবকিছু করলেন, ইভেন আমার সিটি স্ক্যানও করালেন যে কেন এটা হচ্ছে। তারপর দেখলেন কিছুই না, বললো যে তুমি তোমার চশমাটা আমার কাছে নিয়ে আসবা। তো নিয়ে গেলাম। তো উনি দেখলেন, বললেন যে কাকে দেখাচ্ছ? তো বললাম। তো বলার পর বললো তুমি আবার যাও ডাক্তার কাছে। বাবা গেল, যাওয়ার পরে বাবা বললো যে ডাক্তার আমার সামনে ওই প্রেসক্রিপশনটা ছিঁড়ে ফেললো, ছিঁড়ে পাওয়ারটা ঠিক করে দিল। মানে ভুলটা উনি করছে। টেস্ট পরীক্ষার সময় যেটা হলো যে প্রথম একটা পরীক্ষা দিলাম, বাংলা পরীক্ষা ছিল। সেকেন্ড দিন আমার এখনো মনে আছে, আমি টেবিলে পড়তেছি, তো পড়াশোনায় করতেছে, হঠাৎ দেখলাম যে আমার চোখটা একটু ঝাপসা, বা চোখটা হঠাৎ করে ঝাপসা। আমি এটা মাকে বললাম, মা বললো যে পানি দাও, পানি দিলাম। তো বললো যে ড্রপ ইউজ করলাম, করে আমি পরীক্ষা দিতে, আমি আর মাকে কিছু বলিনি, আমি চলে গেছি পরীক্ষা দিতে। পরীক্ষা দিচ্ছি যখন, তখন আমার চোখ ঝাপসাই। তো আমি এটা মানে আমার খারাপ লাগতেছে, আমি কাউকে বলতে পারতেছি না। আমি পরীক্ষাটা দিলাম কোন রকম, পরীক্ষাটা দিয়ে বের হয়ে গেলাম। আমি কতক্ষণে মানে বের হব এই টেনশনটা আমার মাথায় ছিল, যে আমি পরীক্ষাটা দিয়ে বের হয়ে যাবো তাড়াতাড়ি। আমার মানে পরীক্ষার দিকে, পরীক্ষা ভালো হলো না খারাপ হলো, এইদিকে আমার আসলে একদমই ছিল না। তারপর যেটা হলো আমি যে ডাক্তারকে দেখাতাম, উনি বললেন যে আমাকে বসতে বললেন। তো আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পর উনি দেখলেন, দেখার পর বললেন কি ও তোমার লেফট আই প্রবলেম। আচ্ছা, ওনার এখানে একজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার ছিলেন ববি, ওকে একটু দেখে দাও। তো গেলাম, তো ওনার কাছে বসলাম। উনি অনেকক্ষণ দেখলেন, দেখার পরে বললেন কি যে
কি ব্যাপার, কি সমস্যা, হঠাৎ করে কি সমস্যা হলো তোমার চোখে, যে এরকম আমি কিছুই বুঝতে পারতেছিলাম, তোমার লেফট আইতে কি ব্লিডিং হচ্ছে এরকম কিছু? তখন আমিও কিছু বুঝি না, মাও কিছু বুঝে না। তো যে ওই ডাক্তারকে বললেন যে স্যার ওর লেফট আইতে খুব বড় ধরনের একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো উনি বিষয়টাকে কানে নিলেন না, বলেন যে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো, আজকে বৃহস্পতিবার, শনিবার দিন তুমি সকালে আসো, এসে তোমাকে আমরা দেখবো। ওটা বলে আমাকে চোখ ছেড়ে দিলেন ওদিন। যেহেতু তারপরে আমার পরীক্ষা ছিল, তারপরের দিন একটা পরীক্ষা ছিল, শুক্রবার হলেও আমার একটা পরীক্ষা ছিল, তো পরীক্ষাটা আমি দিলাম না। বাবা আসলেন, বাবা সব কি পরীক্ষা সেই সময় চলছে? আমার টেস্ট পরীক্ষা চলছে, এসএসসি টেস্ট, ইংলিশ পরীক্ষা ছিল। তো আমি ইংলিশ পরীক্ষাটা আমি দিলাম না। তো বাবা দিছে, বাবা এবং মা দুজনে পরে শনিবার দিন সকালে আমাকে নিয়ে গেলেন। তো ডাক্তারের কাছে যাবো বলে, হ্যাঁ আমি তো ওকে ওদিন দেখেছি, আমাদের পাশে একজন রেটিনা স্পেশালিস্ট বসে, আমি ওকে বলে দিয়েছি তুমি ওর কাছে যাও। আচ্ছা, এটা বললেন। তো বলার পরে আমাকে নিয়ে গেল ওখানে। তারপরে হচ্ছে প্রায় 3 ঘন্টা হবে ডাক্তার আমাকে ভালোভাবে পরীক্ষা করলেন। করার পরে মাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ও ছোটবেলা যখন ও হয় তখন ও কি মানে ওর কি ধরনের প্রবলেম ছিল? বললো যে মা বললো যে আমি অসুস্থ ছিলাম এবং আমি মেয়েটা হওয়ার সময় ওর মানে বাঁচার কথা ছিল না। আর আরেকটা জিনিস বললো যে ওকে অক্সিজেনে ছিল, বললো যে না ও অক্সিজেনে ছিল না, বাট ওর খুব অসুস্থ ছিল, খুব সিক ছিল। তো উনি যেটা বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি বলছি যে ওর বাঁ চোখের লেফটে রেটিনা ডিটাচ হয়ে গেছে এবং এটা ব্লিডিং হয়েছে। রেটিনা আমি বুঝি, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, রেটিনা কি এটা আমি বুঝি, বাট বিষয়টা যে এত মানে ক্রিটিক্যাল এটা আমি বুঝি না। যে আমি বুঝতেছি যে আমার রেটিনা ডিটাচ হওয়া মানে কোনো বড় ধরনের প্রবলেম হওয়া। তারপরে হচ্ছে উনি আমাকে যেটা সাজেস্ট করলেন যে তুমি বাসায় যাবে, যে আমি তোমাকে 2 দিন তুমি প্রথম 2 দিন শুয়ে থাকবে, চোখে গজ ঢুকিয়ে তুমি তোমার চশমাটা দিয়ে। আমি তোমার মার কাছ থেকে শুনেছি তুমি অনেক দুষ্টু, কিন্তু তুমি এটা করবে না, আমি তোমাকে যা বললাম তুমি তাই করবে, তা না হলে তোমার চোখে অনেক বড় ধরনের প্রবলেম হবে। তো প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা মোটামুটি চোখ নিয়ে একটা চোখের আদ্যপান্ত আসলে ও শৈশব থেকে একেবারে এসএসসি পর্যন্ত চোখ নিয়ে আসলে আমরা কথা বলছি বা চোখ নিয়ে একটা টাস্ক দিচ্ছি। সেটার পেছনে একটা যথেষ্ট কারণও রয়েছে। যারা এই স্টোরিটা আজকে শুনবেন, বিশেষ করে শৈশবে বাচ্চাদের ক্ষেত্রে এই চোখের এই ধরনের প্রবলেম হলে কতটুকু সিরিয়াস প্রবলেম হতে পারে, সেটাও একটা অংশ গল্পের, কিন্তু সেটা আমাদের মূল উপজীব্য নয়। আমরা এখানে পুরো গল্পটা না শোনা পর্যন্ত আপনারা আসলে বুঝতে পারবেন না যে গল্পটার টাচটা আসলে কোন জায়গাটিতে। ফারজানা রয়েছে আজকে আমাদের সঙ্গে জীবনের গল্প নিয়ে। আমরা তারপরে হচ্ছে আমি বাসায় চলে আসলাম এবং মানে আমি 2 দিন পর্যন্ত চোখে গজ ঢুকিয়ে 4টা বালিশ দিয়ে ডাক্তার যেভাবে বললেন ওভাবে আমি শুয়ে থাকলাম। গজ ঢোকানোটা আসলে কি? এটা কি? আচ্ছা, এক ধরনের একটা ব্যান্ডেজ, যা আমরা অপারেশনের পরে দুটো চোখ যেমন ব্যান্ডেজ করে দেয়, তারপর হচ্ছে আমি দুটো চোখেই মানে ড্রপ দিতে বললেন। তো 2 দিনের জায়গায় আমি 4 দিন করলাম এই জিনিসটা, 4 দিন 5 দিন, কিন্তু আমার ওইটা ব্লাডটা তো মানে চোখটা আরো ঝাপসা হয়ে যাচ্ছিল। তো আমি বাবা বিষয়টা বোঝার পরে বললেন যে তো ডাক্তারকে ফোন দিচ্ছেন রেগুলারই, কিন্তু ডাক্তারের সাথে কন্ট্যাক্ট হচ্ছে বাবার। তো ডাক্তার বললেন আসলে তো আমার কিছু করার নাই। তো বাবা বললেন এটা কেমন কথা, উনি একজন রেটিনা স্পেশালিস্ট, ওনার বাহিরে আমি দেখলাম, তারপরে উনি কেন এই কথা বলছেন? তো বাবা হয়তো চিন্তা হলো যে না আমি আরেকটা ডাক্তার দেখাই ওকে। ধানমন্ডিতে আরেকজন ডাক্তারের কাছে গেলাম, উনি আমাকে দেখলেন, দেখার পর বললেন না এটার কোনো রাইট ওয়ে হতে পারে না, ও নিজের সাজেস্ট করেছেন হ্যাঁ রেটিনা ডিটাচ হয়েছে, বাট ওকে আরেকভাবে করতে হবে, এটা ব্লাডটাকে নামাতে হবে, যেহেতু ব্লিডিং হয়েছে চোখের মধ্যে, তো এই ব্লাডটাকে নামানোর পরে আমরা ডিসিশন নিব কি করব। তবে ব্লাড নামানোর জন্য আমি একটা কাজ করতে পারি, উনি আমাকে একটা ট্যাবলেট লিখে দিলেন, এটা তোমাকে খেতে হবে। 15 দিন খাওয়ার পর দেখলাম আমি আস্তে 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 আমি মোটা হয়ে যাচ্ছি এবং আমার স্কিন কেমন যেন টান হয়ে যাচ্ছে, আমি অল টাইম আমি মানে কেমন যেন আমি নিঃশ্বাস নিতে পারি না এরকম মনে হচ্ছে। তো এটা করার পরে যেটা হলো যে আবার ডাক্তারের কাছে গেলাম, আমি যাচ্ছি রেগুলারই যাচ্ছি, ওনার সাথে কন্ট্যাক্ট করতেছি, বাট উনিও কোনো ভালো কোনো সাজেশন আমাকে দিতে পারতেছে না। তারপরে উনি একটা সময় বললেন কি যে আচ্ছা ওর যে প্রবলেমটা এটা বাংলাদেশে হবে না, এটা মাদ্রাজে হবে, হ্যাঁ ছোট্ট একটা অপারেশন হবে। তো বাবা শুনলেন, শোনার পরে আমার ছোট খালামণি ছিলেন, তো সেই সময়টাতেও ছোট খালামণি দেশের বাইরে প্রচুর ঘুরতেন, তো উনি বললেন যদি বাইরে নিয়ে যেতে আমরা বাইরে নিয়ে যাব। তা আব্বা এর মধ্যে কি করলেন, আমার যে সেই পুরনো ডাক্তার যাকে দেখাতাম ওনার কাছে নিয়ে গেলেন। উনি দেখলেন, দেখার পরে উনি আমাকে বললেন কি তুমি 1 মাস বেড রেস্টে থাকো, তোমাকে কিছু করতে হবে না, কোনো মুভ করতে হবে না, তুমি 1 মাস বেড রেস্টে থাকো। 1 মাস বেড রেস্ট, আবার বেড রেস্ট নিলাম। নেওয়ার পরে তখন আমার বাবা বললো যে উনি এত বড় একজন ডাক্তার, উনি বলতেছে বেড রেস্টে আরেকজন ওষুধ দিচ্ছে, আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে এরকম কেন হচ্ছে। তারপরে
নিউ মার্কেটেই অনেকে, যেহেতু আমার বিষয়টা নিয়ে সবাই মোটামুটি জানতো, পাশে আঙ্কেলরাও জানতো, তো ওনারা বললেন যে ডাক্তার হারুন ওই সময় খুব নাম করে একজন ডাক্তার ছিলেন, তুমি আপনি মেয়েটাকে ওখানে নিয়ে যান। তো আমার খালামণি কথা হলো তুমি নিয়ে যান, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওই ইন্ডিয়াতেই ভালো হবে, এখানে কিছু হবে না। তো গেলাম। হারুনের পাওয়া অনেক টাফ, অনেক কষ্ট করে আমি মানে সিরিয়ালটা নিলাম। নেওয়ার পরে উনি দেখলেন, সাথে সাথে আমার চোখে সিটি স্ক্যান করালেন। করার পরে দেখলেন যে হ্যাঁ রেটিনা ডিটাচ হয়ে গেছে। তো বাবাকে সাজেস্ট করলেন যে আপনি কাজ করেন, মেয়েটাকে নিয়ে বারডেমে চলে আসেন। আমি তো বারডেমে অপারেশন করি, তো আমার মা বারডেমে পেশেন্ট ছিলেন। দুদিন পরে মা নিয়ে গেলেন বারডেমে, বাবাও ছিলেন, আমার ভাই ছিল, আমার খালাও ছিল, সবাই গেলাম। তো যাওয়ার পর আমাকে রুমের ভিতরে ডাকা হলো। ডাকার পর আমি ভিতরে ঢুকলাম। ঢুকার পর বললো যে শুধু বাবা থাকবে, আর কেউ থাকবে না। তো ঢুকলাম। ঢুকার পরে আরেকজন ডাক্তার জিয়াউল আহসান, উনি বলেন যে স্যার আমি একটু ওকে আমি আরেকটা সিটি স্ক্যান করি। করলেন। করার পরে তো বলছে স্যার এই জিনিসটা আমাদের হাত দেওয়া ঠিক হবে না। আপনি তো বলতেছে কি করবা, তুমি কি করতে চাচ্ছ, ওই ডাক্তারকে বলছেন। বললেন যে স্যার ওকে আমরা বেটার বাইরে পাঠিয়ে দিই, এটা ওর জন্য বেটার হবে। আর যদি আমরা এখানে হাত দিই তাহলে আমাদের মানে এখানে কিওর না হতে পারে। আর রেটিনার অপারেশন এখনো বাংলাদেশে এরকম হয়নি। এটা বলার পরে তো বাবাকে আবার ডাকলাম, বলে তুমি যাও একটু বাবাকে ডেকে নিয়ে আসো। আমি বাবাকে ডাকলাম। তো বললেন যে, এবং যে জিয়াউল আহসান উনি বাবাকে ইশারা দিলেন। তো ইশারা বললেন যে ওনার চেম্বারে যেতে। আর বললেন যে ওকে মাদ্রাজে নিয়ে যেতে হবে, মাদ্রাজে ছাড়া এটা কোথাও হবে না। তো বাবা বললেন যে আমি যদি ওকে কলকাতায় নিয়ে যাই, বললেন না এটাও হবে না। তো বাবু তেমন কিছু বললেন না ওনার সামনে, জাস্ট বললেন যে আপনি আসেন আমার চেম্বারে, আমি আপনার সাথে কথা বলবো। তো ঠিক আছে, আমি বাসায় গেলাম। বাবা বিকেল ওনার চেম্বারে গেলেন, ডাক্তারের চেম্বারে। তো উনি তখন বিষয়টা বুঝায় বললেন যে দেখেন উনি আমার স্যার, আমি ওনার সামনে কোনো ডিসিশন দিতে পারছিলাম না আপনাকে, আপনি তাড়াতাড়ি ওকে নিয়ে মাদ্রাজে যান। ওকে যদি ওর চোখটা যদি বাঁচাতে হয় তাহলে আপনাকে এর বিকল্প কিছু নাই। এবং আমার স্যাররা ওখানে আসছেন, আমি চিঠি লিখে দিচ্ছি, স্যাররা দেখবেন এবং এই বিষয়টা নিয়েই করবেন। তো বাবা বললো যে আমার কোনো সমস্যা নেই, আমি যাব। তো প্রথমবারের মতো বাইরে যাওয়া, দেশের বাইরে। তখন আসলে আমার যে চোখের প্রবলেম, এটা আমার মাথার ভিতরে এত ঢুকে নেই। আমি দেশের বাইরে যাচ্ছি, মানে আমার কাছে মজাটা এটা হচ্ছে যে আমি প্রথমবার মতো বিমানে উঠবো, দেশের বাইরে যাব এবং নতুন একটা দেশ দেখবো। জাস্ট এতটুকুই, খুব এক্সাইটেড যে আমি বাইরে যাব। তো সেটা হলো যে সবকিছু ঠিক হলো। তারপরে প্রথমে যেহেতু যাচ্ছি আর আমি অসুস্থ, তো ডিসিশন হলো যে আমি বিমানে যাব, কলকাতায় যাব, ওখান থেকে তারপর হচ্ছে চেন্নাইতে যাব, ট্রেনে যাব। তো প্রথম দিন আমার মনে আছে যে সম্ভবত 5 কি 6 রোজার মাস চলতেছিল। তো আমি গেলাম, ওখানে বোধহয় ল্যান্ড করেছিলাম সম্ভবত 4:30টার দিকে। তারপর এয়ারপোর্ট থেকে বের হতে হতে আমাদের মানে রাস্তার মধ্যে আমাদের করতে হলো, ইফতার করতে হলো। তো আমার এখনো মনে আছে ট্যাক্সিতে আমি জানালার পাশে বসে বসে সবকিছু দেখতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল যে প্রথমবারের মতো। তো যেই হোটেলটাতে ছিলাম প্রথমে, যেখানে নামলাম, ওখানে দেখলাম যে রাস্তার দুধারে ইফতারি নিয়ে বসছে ওরা, বাংলাদেশের মতো। ওটা দেখেও খুব ভালো লাগলো। ওই হোটেলে উঠলাম, তারপর একদিন ওখানে ছিলাম, তারপর হচ্ছে মাদ্রাজে যাব ওইটার জন্য, মানে হাওড়া স্টেশনে। মানে ও তো কিছু মানে ট্রেন আসতেছে যাচ্ছে, অনেক লোক, ওটা দেখে আমার আর ভালো লাগলো না। তখন আমার মনটা এমনিতেই একটু খারাপ হয়ে গেল যে আমি এত দূরে চলে আসছি। মানে তখন বাসার কথা খুব মনে পড়তেছিল। তো যখন ট্রেনটা আসলো, উঠলাম। ওঠার পরে ট্রেনে ওঠা মানে ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তখনই আমি মানে আমার চোখ দিয়ে পানি, আমি কাঁদতেছি যে আমি কোথায় আসলাম। তখন আমি ফিল করলাম যে আমি আমার মাকে ছেড়ে অনেক দূরে আসছি। মানে এই প্রথম আমার ভিতরে ফিলটা হলো যে আমার এখন ভালো লাগতেছে না, আমি কোথাও যাব না। তো ট্রেন 36 ঘন্টা জার্নি। তো ট্রেন আমার এখনো মনে আছে যে আমি সারা ট্রেনের মধ্যে মানে ওই 36 ঘন্টার মধ্যে বোধহয় আমি হালকা কিছু খাওয়া ছাড়া কোনো কিছু, মানে কতক্ষণ পর পর খুব আমি কাঁদতেছিলাম। বাবা আমাকে বোঝাচ্ছিলেন যে তোমার জন্য তো যাচ্ছি, তোমার ভালোর জন্য যাচ্ছি, ভালো হবে। ভাই আমাকে বোঝাচ্ছিলেন তো তোমার ওখানে যাওয়ার পরে ভালো লাগবে। তারপরে যেটা হলো যে ট্রেনে থামার পরে আমরা যেটা করলাম যে সরাসরি কোনো হোটেলে না উঠে ওই হসপিটালে চলে গেলাম। আচ্ছা। তো হসপিটালে যাওয়ার পরে দেখলাম যে অনেক বাঙালি আমার মতো ট্রিটমেন্টের জন্য আসছে। ওদেরকে দেখে আবার একটু ভালো লাগলো যে, তো ওরা ফার্স্ট আমাকে জরুরি বিভাগে পাঠালো। পাঠানোর পরে প্রথমে 4 জন ডাক্তার দেখলেন। দেখার পরে বললেন যে তুমি কালকে আবার আসো, আজকে আমরা কোনো ডিসিশন দিব না। তো
পরে ওখান থেকেই আবার হোটেলে উঠলাম। যে হোটেলটা উঠলাম সেখানে অনেক বাঙালি, খুব ভালো লাগলো। সবাই তো কিছু না কিছু প্রবলেম নিয়ে এখানে আসছে। আমার একটা সময় মনে হয়েছিল যে আমি আসছি, এত দূর থেকে আসছি, আমার চোখে সমস্যা, মানে আমি এটাই মানে নিজেরটাকেই বড় করে তুলে ধরতেছিলাম। তখন মনে হলো না, আমার মতো ছোট ছোট বাচ্চারা আসছে, বড় মানুষ আসছে, সবাই আসছে। তো ওদেরকে দেখে আমার মনটা অনেকটা ভালো লাগলো যে না, খারাপ না, বাসার মতোই মনে হলো। তারপরে পরের দিন গেলাম, যাওয়ার পর আবার আমাকে 3-4 জন ডাক্তার দেখলেন। দেখার পরে তো আমার বাংলাদেশ থেকে ডক্টর জিয়া যে প্রেসক্রিপশনে যে চিঠিটা লিখেছিলেন, ওটা 4 জন ডাক্তারের একজনকে দেখাইতে বলছেন। তো ওই ডাক্তারের কাছে আমি এখনো পৌঁছতে পারিনি। তো ওনারা শেষ পর্যন্ত একজন ডাক্তারের কাছে রেফার করলেন। ও ডাক্তার আমাকে দেখলেন, দেখার পর বললেন যে হ্যাঁ, আমরা ওর অপারেশনটা করব, তবে এখানে একটা কথা আছে, আমার জানুয়ারি মাসে আমাদের ওখানে ওদের একটা বড় প্রোগ্রাম হয় জানুয়ারি মাসে তামিলনাড়ুতে, পঙ্গল নামে একটা প্রোগ্রাম হয়। তো ওখানে আমাদের মানে অ্যাটলিস্ট ওকে 2 সপ্তাহ বসে থাকতে হতে পারে। এই কথাটা শোনার পর কিছুটা মন খারাপ হয়ে গেল। রোজার মাস, আমি দেশে যাব, আমার মানে ভিতরে এটাই কাজ করতেছিল। ওদের এখানে মানে অনেক বেশি পেশেন্ট চলে আসছে এবং সিরিয়াল আমার অনেক পিছনে, এটা বলতেছিলেন। তো এটা শুনে আমার কিছুটা মন খারাপ হয়ে গেল। আমি বাসায় চলে আসলাম। আমি সারাদিন হসপিটালে ছিলাম, কারণ ওখানে নিয়ম হচ্ছে যে একটা পেশেন্ট যখন যায় তাকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ম্যাক্সিমাম পেশেন্ট ওই হসপিটালই তাকে মানে কাটাতে হয়। তো যখন বিকালে চলে এসে আমার মানে আমি ওখানে যাওয়ার পর আমি জানি না, ওই হোটেলে সবাই আমাকে ঘুরে ঘুরে প্রশ্ন করতেছিল। আমি যখন প্রথম দিন যাই সবাই আমাকে দেখে বলতেছিল যে তুমি কেন আসছো। সবার সাথে আমার একটা খুব ভালো রিলেশন হয়েছিল, যে আমার চোখের সমস্যা বা এরকম বলছিলাম। তো যখন আমি হোটেলে যাই সবাই আমাকে দেখে আসছে, কি ব্যাপার ফারজানা, কি বলছে সবাই বলতেছিল। তো বললাম যে এরকম, তো আমাকে তো ডাক্তার বলছে যে অপারেশন করবে, আমার চোখ ভালো হবে। তবে আরেকটা কথা বলছে ডাক্তার যে হ্যাঁ, আমরা 60 থেকে 75 পর্যন্ত গ্যারান্টি দিচ্ছি যে ওর এটা ভালো হবে। হ্যাঁ, তবে 100% দিতে পারতেছি না, কিন্তু ওর এটা ভালো হবে, আমি এতটুকু বলতে পারবো। এটা বলার পর তখন এটা বললাম সবাইকে। তো ওনারা আমাকে বললেন কি যে 2 সপ্তাহ মানে বিশাল সময়, এতদিন তুমি হোটেলে বসে থাকবা। তো ওখানে যারা ছিলেন ওই ইন্ডিয়ানই কিছু আঙ্কেলরা ছিলেন, ভদ্রলোক ছিলেন, ওনারা বললেন যে একটা কাজ করবেন, ওকে নিয়ে এখানে এই মাদ্রাজ থেকে মাদুরাই নামে একটা জায়গা আছে, ওখানে আরেকটা ভালো হসপিটাল আছে, ওরা এত দেরি করে না। আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম, আমার বাচ্চা ওখানে ওরা অপারেশন করতে চাইছিল, কিন্তু আমার বাচ্চার অপারেশনটা ওখানে হবে, প্রথমে করতে চাইছিল কিন্তু দ্বিতীয় মানে পরে আবার ডাক্তার নাকি বলছে হবে না। তো বলছে আপনি ওখানে নিয়ে যান, ওখানে রেটিনা ডাক্তার খুব ভালো আছে, ও দ্রুত অপারেশন করে। তো আমাকে বলছে যে তুমি দ্রুত বাসায় যেতে পারবে, তোমার আর মন খারাপ হবে না। হ্যাঁ, এটা বললেন। তো বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে। ওই রাত্রেই ডিসিশন হলো যে আমরা মাদুরাই যাচ্ছি। তো ঠিক ওই মাদুরাই আবার সেই সারা রাত জার্নি করলাম। আবার পরের দিন সকালে 8টা বাজে বোধহয় আমরা ওখানে নামলাম। তো যাওয়ার পরে তারপরে ওই হসপিটালটা অরবিন্দ আই হসপিটাল, ওখানে গেলাম। যাওয়ার পর ডাক্তার আমাকে দেখলেন, ডিসিশন নিলেন যে অপারেশন করবে। তবে এখানে যেমন বলছে যে 60 থেকে 75 পর্যন্ত গ্যারান্টি, ওখানে বললেন যে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, অপারেশন করবো বাট গ্যারান্টি দিতে পারছি না। এটা শুনে তো মন খারাপ হয়ে গেল। আবার ওখান থেকে ব্যাক, যেহেতু আমাদের ভালো হবে যে এখানেই অপারেশনটা করার, আমরা আবার এখানে ব্যাক করলাম। ব্যাক করার পরে 7 দিন, আমাকে অতদিন ওয়েট করতে হয়নি, 5-6 দিনের মধ্যে আমার অপারেশনটা হলো। 4 ঘন্টা আমার অপারেশনের, 4 ঘন্টা ছিল প্রথম যে অপারেশনটা হয়, 4 ঘন্টা টাইম লেগেছিল। পরের দিন সকালে ডাক্তার আমার সাথে দেখা করতে এসেছে, খুব খুশি যে ফারজানা তোমার অপারেশনটা খুব ভালো হয়েছে, আমি সাধারণত এত ভালো অপারেশন করি না। আশা করতেছি, আমরা ভেবেছিলাম যে 60 থেকে 75, কিন্তু আমাদের অপারেশনটা 100% আমি বলবো সাকসেসফুল হয়েছে। এটা বলার পরে তারপরে আমাকে ছেড়ে দিল, একদিন রেখে ছেড়ে দিল। আমি মোটামুটি ওখানে 8-10 দিন থাকলাম। থাকার পরে আমি আবার বাংলাদেশে ব্যাক করলাম। আবার 2 সপ্তাহ পরে আমাকে বললো যে একটা চেক আপে যেতে। আর এই ফাঁকে আমি একটু বলে নিচ্ছি যে যেহেতু আমি ওই আমার পড়াশোনার পার্টটা, যেহেতু আমি 2টা পরীক্ষা দিলাম আর পরীক্ষা দিতে পারলাম না, এই ফাঁকে যেহেতু আমার কোনো একজন টিচার ছিলেন, মোটামুটি আমি স্টুডেন্ট ভালো ছিলাম, স্যাররা কি করলেন যে আমার ফর্ম ফিল আপটা করে নিলেন। বলে থাকো, ওর পরীক্ষা দিতে হবে না, ওর ফর্ম ফিল আপটা করি, ও যদি মনে করে যে বছর পরীক্ষা দিবে, আর না দিলে না দেখ, কিন্তু আমরা ফর্ম ফিল আপটা করে রাখি। টিচাররাই দায়িত্ব নিয়ে ফর্ম ফিল আপটা করে রাখলেন। তারপরে হচ্ছে যে আমি 2 মাস, না আপনাকে আমি থামাচ্ছি একটু। প্রথম কথা হচ্ছে আপনার অপারেশনটা যেটা হলো ওখানে, সেটা কি সাকসেসফুল ছিল? আলটিমেটলি 100% সাকসেসফুল ছিল। 100% সাকসেসফুল মানে আপনার চোখ খোলা হলো, চোখের ব্যান্ডেজ খোলা হলো কয়দিন পরে? পরের দিন সকালেই চোখের ব্যান্ডেজটা খোলা হয়েছে, কিন্তু বাট চোখ মানে তখনও খোলা নিষেধ ছিল, জাস্ট ড্রপ দিবে। হ্যাঁ, ওদের কিছু প্রসেসিং ছিল, বাবাকে শিখিয়ে দেওয়া হলো, তো আস্তে আস্তে চোখটা নিজে থেকেই খুলে যাবে। তাহলে আপনি 100% সাকসেসফুল ওনারা বলছে, কিন্তু আপনি দেখতে পান কিনা সেই জায়গায় আমরা এখন পর্যন্ত নিশ্চিত না, তাই তো? না, কিন্তু অপারেশনটা রেটিনাটা ঠিকমতো মানে প্লেস হয়েছিল ঠিকমতো।
তো যেটা হলো যে আমাকে 2 মাস বেড রেস্টে থাকতে বললো। 2 মাস আমি বেড রেস্টে থাকলাম। জানুয়ারি মাসে আমার অপারেশনটা হয়েছিল, আমার এখনো মনে আছে। তারপরে মার্চ মাসে আমাকে আবার যেতে বললেন, আমি আবার গেলাম। যাওয়ার পরে এর মধ্যে আমি দেখলাম কি ওই 2 মাসে যখন আমি বেড রেস্টে ছিলাম, আমি আবার আগের মতো নর্মাল দেখতে পাচ্ছি। আমার চোখটা আগের মতো হয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। তারপরে আমি পেপার টেপার একটু একটু সামনে রেখে রেখে পড়তেছি, যে আমি মানে জাস্ট ডান চোখটা বন্ধ করে বা চোখটা দিয়ে দেখলাম যে আমার খুব ভালো লাগতেছে, এবং সেই ঝাপসাটা নাই, আমি আস্তে আস্তে সবকিছু দেখতে পাচ্ছি। তো গেলাম, যাওয়ার ডাক্তার দেখলেন, বলে যে হ্যাঁ খুব ভালো আছে, তো আমি ওকে চশমা দিয়ে দিচ্ছি। আর একটা কাজ করবেন, রেগুলার ওকে, আমরা 2জন ডাক্তার সাজেস্ট করবো, 2জনের একজনকে রেগুলার ওকে একটু চেক আপে রাখবেন। তো বা বলে যে ও পরীক্ষাটা দিবে কিনা। তো বললো যে হ্যাঁ দিবে, কেন দিবা না, তুমি বাসায় বসে কি করবা, পড়বা, পড়াশোনা করে পরীক্ষা দিবা। তখন তো বলে কি যে তোমার তো প্রেশার নেওয়ার দরকার নেই, যা পারো তাই পরে পরীক্ষা দাও, যদি ভালো লাগে দাও, নাহলে দিও না, আমি তোমাকে প্রেশার দিচ্ছি না। আবার মা বলতেছে দরকার নেই। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে একটা বছর আবার পিছিয়ে যাব, পড়ি, আগের যে পড়াটা আছে ওগুলো পড়েই পরীক্ষা দিই। তো পড়লাম, পরীক্ষাগুলো দিলাম, মোটামুটি আল্লাহর রহমতে পরীক্ষাগুলো ভালো হলো। পরীক্ষাটা শেষ হওয়ার পর তো বেড রেস্ট, তখন আমার বাবা মা বলে কিচ্ছু করতে হবে না, এখন টোটালি তুমি বেড রেস্টে থাকবা, এখন তোমাকে কিছুই করতে দেওয়া হবে না। তো বেড রেস্টেই ছিলাম। 3 মাস পর আমার রেজাল্ট হলো। রেজাল্ট আনতে গেলাম, আমি বড় ভাইয়ের সাথে গেলাম। আমি তো মনে করছি যে পাস নাও হতে পারে, মনে মনে চিন্তা করছি যে যে পরীক্ষা দিছি কোন রকম পড়ে পড়ে একটা সাবজেক্ট খুব খারাপ হয়েছিল, আর বাকিগুলো ভালো হয়েছিল। তো ওই সাবজেক্টের জন্য খুব টেনশন হচ্ছিল যে না মনে হয় পাস করবো না। তারপর আবার ভিতরেই ছিল যে না পাস করতেও পারি। তো যাই হোক, ভাইয়া গেছে, তো আমি দাঁড়িয়ে ছিলাম, আমি শুনছি আমি রেজাল্টের কাছে যাবো না, তুমি দেখো। তারপর দেখলাম যে না, ফার্স্ট ডিভিশন পেলাম। একটা লেটার ছিল এই। আমি তো ভাইয়া বলছে তুমি তাড়াতাড়ি বাসে যাও, তোমার রেজাল্ট আমি আরেকবার দেখবো, তুমি দূরে যাও, আম্মা দাঁড়ায় আছে তোমার জন্য। আমি আমার মনে আছে, আমি এখন আমাদের মেইন রোডে বাসাটা ছিল, আমার মা বড় বোন দাঁড়ায় ছিল। তা আমি ওই নিচ থেকে চিৎকার করে বলতেছিলাম মা পাস করছি। হ্যাঁ, আমি ওরকম জোরে জোরে চিৎকার করে বলতেছিলাম। আমার যেহেতু আমার ওই এলাকা আমার পরিচিত, তো আশেপাশের লোকজন বলছে কি হয়েছে স্বপ্না, আচ্ছা পাস করছি। আমি জাস্ট কি করছি সেটা আমি বলতেছিলাম, আমি পাস করছি এটা বলতেছি, এটা মনে আছে। তারপরে হলো যে এটা পাস করলাম, পাস করার পরে হচ্ছে এখন তো কলেজে অ্যাডমিট নিতে হবে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইস্যু পড়বো, সিটি কলেজে পড়বো। তা মা দিবে না, বলে না দূরের কোনো কলেজে দিব না। তা কি করবো, পাবলিকে চান্স পেলাম, তাও দিবে না। তারপরে হচ্ছে রাইফেলসে ভর্তি হলাম। এবার যেটা হলো যে আমি সায়েন্স থেকে তো একদম আর্টসে চলে আসলাম। ক্লাস করলাম 1 মাস। 1 মাস করার পরে যেটা হলো যে আমি আবার দেখতে পেলাম যে আমার বাঁ চোখটা আমি আবার ঝাপসা, আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। আপনার অপারেশনটা কি বাম চোখে হয়েছিল নাকি দু চোখে হয়েছিল? 2 চোখে, পরবর্তীতে ডান চোখে। না না না, ওই সময়টাতে কি হয়েছে? বাঁ চোখে। ওই সময় শুধু বাঁ চোখেই হয়েছে? হ্যাঁ, ডান চোখটা তো আমি অনেক ভালো দেখতে পাচ্ছি। ওকে। হ্যাঁ, বাঁ চোখটা আপনি আবার সেই অপারেশনের চোখে দেখতে পেলেন যে ঝাপসা। হ্যাঁ। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। আমরা বারবারই একটা কথা বলছি, আপনার মনে হতে পারে যে একটা চোখের গল্প, আসলে এটা চোখের গল্প নয়, এটা একটা জীবনের গল্প। এবং কেন সেটা বলছি সেটা একেবারে শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে থাকবেন তারাই বুঝতে পারবেন। আজকে ফারজানা রয়েছে এখানে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে মাস্টার্স করেছেন, 30 ইয়ার্স যার। ওকে, হ্যাঁ বলুন তারপর ফারজানা। চোখে আবার ঝাপসা দেখতে পাচ্ছি। তারপর আবার সেই ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর উনি দেখলেন, দেখার পর বললেন যে আবার তো ডিটাচ হয়ে গেছে, কাজ করেন, আবার চলে যান, এখানে কিছু করার দরকার নেই, তাড়াতাড়ি চলে যান। আবার সেই হসপিটালে যাওয়ার পরে ডাক্তার দেখলেন, দেখার পরে বললেন যে ওর চোখের গ্যাসটা বের হয়ে গেছে। আমরা যে গ্যাসটা দিয়েছিলাম এটা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করলো তুমি কি বিমানে গিয়েছিলে বাংলাদেশে? আমি হ্যাঁ। তো এটার জন্য হয়েছে, আমাদেরই ভুল হয়েছে, তোমাকে বলে দেওয়া উচিত ছিল তুমি যাতে বিমানে না যাও, কিন্তু আমাদের আসলে এটা মাথায় ছিল না। তো আবার অপারেশন করলো, এবার আমার লেন্সটা ফেলে দিয়ে তারপর অপারেশন। বিমানে গিয়েছেন মানে এখানে অনেকেই হয়তো আমাদের লিসনাররা বুঝতে পারবেন না, এখানে যে বিমানে এক ধরনের বায়ুর চাপ হয় যখন সাধারণত উপরে থাকে, এবং এই চাপটা আসলে আমাদের পুরো শরীরের উপরে পড়ে। এবং যারা বিমানে উঠেছেন তারা নিশ্চয়ই জানেন, যারা ওঠেননি তাদের জন্য বলছি। তো এই চাপের কারণে ডাক্তাররা যেটা গেস করেছেন যে ওর চোখে চাপ পড়েছে, এবং ওখান থেকে যে বায়ুটা দিয়েছিল, গ্যাসটা দিয়েছিল, সেটা বের হয়ে গেছে। ওকে, হ্যাঁ বলুন তারপর। তো অপারেশনটা হলো, এবার আমি ট্রেনে আসলাম। ওই সময় ডাক্তার আমাকে সাজেস্ট করলেন যে তুমি পড়াশোনাটা আপাতত স্টপ রাখো 2 বছরের জন্য বা 1 বছরের জন্য, আমরা দেখি বিষয়টা কি হয়। আর একটা বলে দিলেন যে যেহেতু লেফট আই প্রবলেম হয়েছে, রেটিনা এমন একটা জিনিস যে একটা চোখে যদি কারো সমস্যা হয় সেটা আরেকটা চোখে ওটা হবেই। তো এটা যাতে ইফেক্ট না হয় তার জন্য আমরা তোমার ডান চোখে যাতে কোনো প্রবলেম না হয়, পরবর্তীতে তুমি যখন আমাদের এখানে আসবা আমরা এটা স্টেপ নিব।
আমি বাংলাদেশে চলে আসলাম এবং বাবা নিজে থেকেই পড়াশোনাটা স্টপ করে দিলেন যে না। আর একটা জিনিস হলো যে ওই সময়টাতে আমি যখন ওখানে যাই, যেহেতু বলছি ওখানে অনেক বাঙালি, তো ও বাঙালিদের সাথে যেমন এখান থেকে একটা ছেলে গিয়েছিলেন, তো উনি আমাকে কি করলেন, আমি যেহেতু বাবার সাথে একা, তো ওই ভাইয়াটা ছিলেন অনেকদিন পর্যন্ত ওখানে, তো উনি চলে আসার সময় আরেকটা কলকাতার ছেলের সাথে আমাকে পরিচয় করে দিলেন। বললেন যে ও এখানেই পড়াশোনা করে, ছেলেটা অনেক ভালো, আর যেহেতু আপনি আপনার মেয়েকে নিয়ে একা পড়ে রইলেন, আমরা চলে যাচ্ছি, তো ও আপনাদেরকে টেক কেয়ার করবে। হ্যাঁ, ওর কোনো প্রবলেম, আপনাদের কোনো প্রবলেম হলে ওকে ফোন দিবেন। আচ্ছা, এটা বলে চলে গেলেন। তো ওই সময়টা সেকেন্ড টাইম যখন অপারেশন, আমি খুবই সিক ছিলাম, আমার খুব পেইন হচ্ছিল। প্রথমবার যেটা হয়নি, কিন্তু দ্বিতীয়বার আমার খুব বেশি মাত্রায় সমস্যা হচ্ছিল। তো বাবার সাথে তো আমি একা, তো ওই সময়টা আমার ওই ভাইয়াটাও যায়নি। সো আমি আর ওটা মাথায় রাখিনি, ওই যে ছেলেটা যে নাম্বার দিয়ে রাখছে আমাকে দিয়ে গেল, আমি ওটা মাথায় রাখিনি। তো পরের দিন আমাকে আবার বিকালে ফোন দিছে যে নিচ থেকে ডাক দিছে, আপনাদের ফোন আসছে। বাবা গেল, যে বললো যে কেমন আছেন বাবা, কে বলতেছে শুভেন্দু দেব নামবে, ওই যে কালকে যে ছেলেটা ছিল ও ফোন দিয়ে গেছে, ফোন দিচ্ছে কেমন আছে তুমি, জাস্ট আমার অত টেনশন নেই। তৃতীয় দিন দেখি কি ছেলেটা আসছে আমার সাথে দেখা করতে, হ্যাঁ, আমার জন্য কিছু খাবার নিয়ে এসে। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে আপনি, বলে হ্যাঁ তোমার কথা বলে গেছে। তারপর ওই দিন ওনার সাথে আমার অনেক কথা হলো, আমি কি করি, ভাইয়া কি উনি কি করেন, ওনার বাড়ি কোথায়, এভরিথিং, মানে নানান বিষয়ে কথা হলো। তো ওই দিনটা পার গেল। তারপর বললো যে তুমি তো আরো এখানে 2-3 দিন আসো, আমি প্রতিদিন তোমার সাথে গল্প করতে আসবে বিকালবেলা। তো আমি আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনি আসলে আমার সময়টা আরো ভালো কাটবে, এটা বলে উনি চলে গেলেন। তারপরের দিন আসলেন, আমি ওখানে 2-3 দিন ছিলাম। 2-3 দিনই উনি আমার জন্য খাবার নিয়ে আসতেন, আমার সাথে রাত 8টা-9টা পর্যন্ত আমরা একসাথে ডিনার করতাম, করে তারপর উনি চলে যেতেন। এবং যেদিন আমি চলে আসবো সেদিন উনি আমাকে কথা দিলেন যে কালকে তোমার ট্রেন 8টায়, আমি ভোরে চলে যাব স্টেশনে। তারপর আমি যেদিন চলে আসলাম উনি ছিলেন, আমাকে অ্যাড্রেস দিলেন, বললেন তুমি আমাকে চিঠি লিখবা, আমিও তোমাকে চিঠি লিখবো। তারপর তো বাংলাদেশে চলে আসার পরে, যেহেতু মোটামুটি ওই সময়টা আমার মা আমাকে খুব অবজার্ভ করতেন, আমি বাসা থেকে যাতে না বের হই, বা আমি কোন একটা ভারী জিনিস যাতে না উঠাই, যেহেতু প্রথমবার এই একটা দুর্ঘটনা ঘটে গেছে, দ্বিতীয়বার যাতে না ঘটে, এর জন্য মা সবসময় আমাকে টেক কেয়ার করতেন। তো আমি ভুলে গেছি আসলে ওই সময়টাতে যে চিঠি লাগার বিষয়টা। তারপর হচ্ছে দ্বিতীয়ত, আমার ওই সময় আমার মা আমাকে টিভিও দেখতে দিতেন না, পেপারও পড়তে দিতেন না। খুব বোরিং ফিল করতাম যে কি করব আমি, আমার কি করার আছে। হঠাৎ একদিন বাবা আমাকে একটা হাতে চিঠি দিয়েছেন, বাবার মানে আমার বাসার অ্যাড্রেসে একটা চিঠি পাঠাইছে, ওটা আমি হাতে পাইনি, বাবার দোকানের অ্যাড্রেসে একটা চিঠি পাঠাইছে। ওই চিঠিটা বাবা বলে যে এটা শুভেন্দু পাঠাইছে। তারপর চিঠিটা পড়লাম, চিঠিটা পড়ে আমার এত ভালো লাগলো যে দূরের একজন বন্ধু এত সুন্দর করে চিঠি লিখছে, আমি তার চিঠির আনসার দিব না, এটা তো হতে পারে না। তখন আমি আবার একটা পাল্টা চিঠি লিখলাম। তারপর আবার উনি আমাকে একটা চিঠি লিখলেন। তারপরে বাবা বললেন যে আমাদের আরেকবার মাদ্রাজে যাওয়া উচিত, যেহেতু ডাক্তার বলছিলেন যে ডান চোখের ব্যাপারে সিদ্ধান্ত হবে, তো আমরা আরেকবার যাবো। তো কিছু ওকে, তো বাবা আবার ওখানে একটা ফোন দিলেন যে ডাক্তার আসেন কিনা। তো ডাক্তার ফোন দেওয়ার পর বলি যে না তুমি একটু কয়দিন পরে আসো, ডাক্তার ভিয়েনায় গেছে। তো এর মাঝখান দিয়ে আমার বড় মামা কি করলেন যে তুমি কাজ করো, তোমার তো এই বা চোখে 2বার অপারেশন হলো, এটা আমি আমেরিকার এক ডাক্তারের সাথে কথা বলছি, তোমাকে আর কষ্ট করে মাদ্রাজে যেতে হবে না, তুমি তোমার সমস্ত পেপারস আমার কাছে পাঠাই দাও। কাগজপত্রগুলো আমার কাছে পাঠাই দেওয়ার পরে মামা ডাক্তারকে দেখালেন। ডাক্তার বললেন যে না, হ্যাঁ এই ওর যে প্রবলেমটা, এটা এই ট্রিটমেন্টটা আমাদের দেশে আছে, তুমি ওকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি যখন ওই যে মাদ্রাজের ডাক্তার কাছে ফোন করলাম, ডাক্তার ওরকম বললেন 7 দিন পরে আসার কথা, তখন আমার আর মাথায় ঢুকে নাই। মানে মামা যেহেতু বলছে যে আর যাওয়া লাগবে না, আমরা ওইটা ধরে বসে আছি যে দেখ আমার কাগজপত্রগুলো তো আমেরিকায় পাঠিয়ে দিচ্ছি, সো আমি আর যাবো না। মানে এরকম একটা ডিসিশন মোটামুটি। আপনি মাদ্রাজটাকে তখন সুইচ করে আমেরিকার কথা চিন্তা? হ্যাঁ, আমেরিকার কথা, যেহেতু আমার 2বার অপারেশন হয়েছে, একবার তো সাকসেসফুল হলো, কিন্তু তারপরে তো ওটা থাকলো না। সেকেন্ড বার যে প্রবলেমটা হলো, আমি আপনাকে বলি, জাস্ট আমি লাইটটা দেখতে পেতাম, ওই লেফট আইতে লাইটটা দেখতে পেলাম। প্রথম দিকে তো খুব বেশি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি ডান চোখে যা দেখতে পাচ্ছি ওটা দিয়ে আমি মোটামুটি চলাফেরা করতে পারতেছি, মোটামুটি না, আমি ভালোই চলাফেরা, যেহেতু আমি গ্লাস পরতাম। তো যাই হোক, প্রথমবার ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। বাবাকে বললো যে আপনি আপনার কাগজ ঠিক আছে, যে ওখানে যে কাগজ স্পন্সর দেওয়া হয়েছিল এভরিথিং ইজ ওকে, বাট আপনাকে আমরা ভিসা দিব না, আপনি ওখানে গেলে আসবেন না। দুজনকেই সিল দিয়ে দিল। তারপরে সেকেন্ড বার ডিসিশন হলো যে আমি একা যাবো। আমার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। আমাকে বললো কি যে তুমি 14 বছরের একটা মেয়ে, তুমি কি করে একা যাবা। সেকেন্ড বার ভিসা হলো না। তারপরে এর মধ্যে দিয়ে আমার চোখটা কিন্তু আস্তে 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 প্রবলেম হচ্ছে। আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে চোখের। হ্যাঁ, ততদিনে আপনারা মাদ্রাজে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি। তো এর মধ্যে আমি এমনি বাংলাদেশে
বাংলাদেশে যে ডাক্তারটা আমাকে অবজার্ভ করতেছে ওনার কাছে আমি রেগুলার যাচ্ছিলাম। বলছে এরকমই তুমি ড্রপ দিয়ে যাও, কোনো প্রবলেম হবে না। প্রেশারটাও উনি হয়তো ওই সময়টা আমার চেক করেন নাই, যে চোখের প্রেশার কেন বাড়তিছে বা কমতিছে এই ব্যাপারে উনি আমাকে কিছু বলেন নাই। তারপরে যেটা হলো যে লাস্ট, এখন আমি রাইটেতেও আমি ঝাপসা দিচ্ছি। এখন মানে ডান বাচকে যেটা হচ্ছে সেটা তো আমি ঝাপসা দিচ্ছি ডানটাতে। আমি এটা মাকে বললাম, মা আর ওই দিক দিয়ে আমার খুব জোরে সোরে চেষ্টা হচ্ছিল যে আমেরিকাতে এনি হাউ আমাকে নিতে হবে একটার পর একটা। আফটার ডে বাই ডে মামা একটার পর একটা কাগজ পাঠাচ্ছিলেন, যে করেই হোক ওর ভিসাটা যাতে না আটকানো হয়। তারপরে হচ্ছে যখন আমার এই যে এরকম 2000-এর শেষের দিকে এসে আমার চোখটা পুরো ঝাপসা হচ্ছে, তখন দেখলাম যে না, এটা তো আসলে বড় আকারে ধারণ করতেছে। তো আমি এর মধ্যে আমার খালাবাসী গেলাম। এর আগে আমার খালামণি আমাকে একটা ডাক্তার কথা বলছিলেন যে তুমি কাজ করো, বাংলাদেশে আরেকজন ডাক্তার আছেন, ওনাকে তুমি দেখো, উনি আমেরিকা থেকে আসছে, খুবই ভালো একজন ডাক্তার। তো ওই খালার বাসায় যাওয়ার পর যখন দেখলাম যে আমার ডান চোখটা ঝাপসা হচ্ছে, খুব মারাত্মক আকারে হচ্ছে, আমি খালার বাসা থেকে আমি আমার বাবাকে ফোন দিলাম যে তুমি তাড়াতাড়ি আসো এখানে, আমি আমার চোখের অবস্থা খুবই খারাপ। তো বাবা আমাকে খালার বাসা থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যে আমার চেম্বারে গেলাম, উনি আমাকে দেখলেন, যে ওলাসানাকে দেখলেন, দেখার পরে বললেন যে ফারজানা, আমার মুখের দিকে তাকায় বললেন যে ফারজানা, প্রবলেমটা কিন্তু অনেক বেশি। তুমি কাজ করো, তুমি এক্ষুনি একটু হারুন স্যারের কাছে যাও। বললাম কি ধরনের প্রবলেম, আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? তখন উনি আমাকে বললেন যে প্রবলেমটা হচ্ছে এইরকম যে তোমার একটা চোখে তো রেটিনা ডিটাচ, ওটা অ্যাটাচড আছে, কিন্তু বাট ডান চোখে এত বেশি ব্লিডিং হচ্ছে চারদিক থেকে যে এটাকে আমাকে স্টপ করতে হবে। এখন আমরা ওখান থেকে হারুন স্যারের চেম্বারের দিকে যাব। রাস্তায় হঠাৎ আমার মনে হলো কি বাবা, আমার খালামণি একটা ডাক্তার কথা বলছে না, হারুন স্যারের কাছে গেলে তো হারুন স্যার আমার আবার অপারেশন করবে। প্রথমবার তো আমাকে অপারেশন করতে চেয়েছিল, উনি তো ভুল ডিসিশন নিতে চেয়েছিল। তো এবার যদি অপারেশন করে তাহলে তো আমি তো টোটালি ব্লাইন্ড হয়ে যাবো, এরকম বাবাকে বলতেছিলাম। তো বাবা বলে যে কি করবা বলো আমারে। আমি খালামণি বলছে একটা ডাক্তারের কথা, ওই ডাক্তার চল না, আমরা ওখানে যাই, গেলে ভালো হবে আমাদের। তো বাবা কি করলেন, রিক্সাটা থামালেন। গেলাম, যাওয়ার পর দেখলাম যে না, ডাক্তার আসছেন। তো আমি গেলাম, তারপরে দেখলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় ট্রিটমেন্ট করাইছো। তো বললাম যে এরকম মাদ্রাজের কথা বললাম। বলার পরে বললো যে আরে মাদ্রাজে তো তোমাকে কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি ঢোকার পরে আমার সাথে আরেকটা মেয়ে ঢুকছে, ওই মেয়েটাকে দেখায় বলতেছে দেখো ওর 17 থেকে 18 আগে মাদ্রাজে গেছে, মাদ্রাজের ডাক্তাররা কি কিছুই করতে পারে না, তোমারও তো অপারেশন হয়েছে, তুমি দেখতে পাও না। তো বললো যে বেটার কিছু মানে করেছে। তো বাবা বললেন যে অলরেডি আমরা করতেছি, ওর মামা ওর জন্য ভিসার জন্য ট্রাই করতেছে। তো এটা বললো, বলার পরে ডাক্তার বলল কি যে আমি তোমাকে 2টা ড্রপ লিখে দিচ্ছি, আর আজকে ওই দিনও বৃহস্পতিবার ছিল, কালকে শুক্রবার, কালকে কোনো পেশেন্ট আসবে না, কিন্তু আমি তোমাকে দেখবো, তুমি আসো। তা আমি ওই 2টা ড্রপ ইউজ করলাম। ইউজ করার পরে দেখলাম যে আমার খুব ভালো লাগতেছে। তখন আমার নিজে থেকে মনে হলো যে আসলে মনে হয় ডাক্তারটা অনেক ভালো। যে পরের দিন গেলাম, যাওয়ার পর উনি পরের দিন দেখলেন, দেখার পর বললো যে কালকে মেডিকেলে তুমি আসো, তোমাকে আর একটু দেখবো। তো গেলাম, জাস্ট আমি বসে আছি, আমাকে ভিতর থেকে ডাকা হলো এবং ওরা একটা বোর্ড মিটিং করছে আমাকে নিয়ে। আমাকে দেখানোর পরে এরকম করে বলতেছিল হাত দেখে যে ভাইয়া দেখেন এই মেয়েটা, এই কথা বলার পরে সবাই আমার দিকে তাকায় আছে, বলে এই মেয়েটার প্রবলেম। তারপরে এটা বলে ওনাদের আরেকজন সিনিয়র ডাক্তার ছিলেন, বলে আসো তুমি আমার কাছে। দেখলেন, দেখার পরে ওনারা ডিসিশন নিলেন কি যে আমাকে বললেন যে আজকে কি অবস্থা, আজকে কি তুমি দেখতে পাচ্ছ? আমি হ্যাঁ, আজকে আমার অবস্থা ভালো, আমার কাছে মনে হচ্ছে প্রেশারটা কম, আমি দেখতে পাচ্ছি, মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। এটা বলার পরে বললো কি যে আচ্ছা একটা কাজ করি, এতদিন ব্লিডিং হয়েছে, ওই তোমার রেটিনার সাথে তোমার করনিয়াটা লেগে যাবে, তো ইঞ্জেকশনটা দিলে হবে কি যে তোমার ওই ব্লিডিংটা আস্তে আস্তে নিচে নেমে যাবে, নিচে নেমে গেলে তুমি আরো ক্লিয়ার দেখতে পাবা। 4টা ইঞ্জেকশন দিল চোখের ভিতরে। 4টা ইঞ্জেকশন দেওয়ার পর আমার মনে আছে 1 ঘন্টা আমার কোনো সেন্স ছিল না। পেইন কিলার খাওয়ানো হলো, তারপর 2টার জায়গায় আমার মনে হয় আরো একটা খাওয়ানো হলো, যে মানে এমন অবস্থা। তারপরে আমার মনে আছে যে আমি কিভাবে যে বাসায় এসেছিলাম আমি বলতে পারি না, আমার মানে ওই তখন ওই সেন্সটা ছিলই না। পরের দিন সকালে আবার ঝাপসা, আবার কেন চোখ ঝাপসা হবে, আমি তো কালকে ভালো দেখতে পেলাম। আর এখন যে ঝাপসাটা, সেই ঝাপসাটা হচ্ছে যে আমার বাঁ চোখের রেটিনাটা যখন ডিটাচ হয়ে গেছে, সেম এতদিন যে ঝাপসাটা ছিল সেটা সকালবেলা ঝাপসা হতো, বিকালবেলা কেটে যেত, কিন্তু এই ঝাপসাটা আর কাটতেছে না, সকাল থেকে রাত পর্যন্ত একই অবস্থা। তারপরে আব্বার ডাক্তার কাছে গেলাম। তো উনি বললো কি যে আচ্ছা তোমার ভিসার জন্য যেহেতু মামা ট্রাই করতেছে, আমি একটু ট্রাই করবো, আমি এত তারিখে আমেরিকা যাচ্ছি, তুমি তোমার পেপারস গুলো আমাকে দিয়ে দিবা, আমার হসপিটাল থেকে আমি তোমাকেই দিব, স্পন্সর দিব, তাহলে তুমি তোমার জন্য ভিসা পেতে খুবই সুবিধা হবে। উনি আমার পেপারস গুলো সব নিলেন,
তারপরে আর আরেকটা জিনিস ওই দিনই বললেন যে তুমি তাড়াতাড়ি স্ক্যান করাও, যে কি হয়েছে আমি একটু দেখি। তারপর যাই হোক আমি করালাম, তখন ডাক্তার বললো রেটিনা ডিটাচ, রাইট তোমার রেটিনা ডিটাচ। আমি রিপোর্ট গুলো দেখালাম ডাক্তারকে, ডাক্তার বললো যে না তো ভয় পাওয়ার কিছু নেই, এটা একটু একটু করে ডিটাচ হচ্ছে, আমি তোমাকে অল্প দিনের মধ্যে আমি যাচ্ছি, নেক্সট উইকে যাচ্ছি, তুমি চলে আসবে, তুমি টেনশন নিও না। আমাকে এটা বুঝাই গেল, কিন্তু আমি বুঝতেছিলাম আমার 25শে নভেম্বর প্রথম মানে যে ঝাপসাটা দেখলাম, 25শে নভেম্বর থেকে 16 ডিসেম্বর কত সালে? 2000। তারপরে যেটা হলো যে উনি গেলেন নেক্সট উইকে আমেরিকা চলে গেলেন। এই কটা দিনের মধ্যে আমি আস্তে 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 আমার পৃথিবীর আলো ক্ষীণ হয়ে যাচ্ছে। উনি কি আপনার জন্য গিয়েছিলেন আমেরিকাতে? নো। তাহলে উনি ওনার কাজে গিয়েছিলেন, সেখানে আপনাকে একটা স্পন্সর করার কথা ছিল। হ্যাঁ, ওকে। যেহেতু মামা করতেছে, মামা পারতেছে না, উনি ডাক্তার, উনি করবে। হ্যাঁ, ওনার যে হসপিটাল ওখান থেকে করলে হয়ে যাবে দ্রুত। কাগজপত্র নিয়ে চলে গেলেন। চলে গেলেন। কিন্তু এখানে আমার অবস্থাটা দেখেন, যে এই কয়দিনের মধ্যে আমি আস্তে আস্তে আমি চিৎকার করে বাসায় কাঁদতাম, আমি মার দিকে তাকায় থাকতাম, আমার মনে হতো যে আমি আমার মাকে আর দেখতে পাবো না, জাস্ট এই জিনিসটা আমার মনে হতো। আমার তখন মনে হলো যে এই ডাক্তার আমাকে অন্ধ বানিয়ে দিচ্ছে। আমি বাবাকে বললাম যে ইনজেকশনটা আমার কি পরিমাণ ক্ষতি করছে বাবা আমাকে। তখন আমি আবার সেই জিয়ার কাছে গেলাম, জি আমাকে বললো এটা কি করছো ফারজানা। তারপর বললো তুমি হার্মসার কাছে যাওনি, আমি খবর পাইছি তুমি যাওনি। হ্যাঁ আমি যাইনি। তো বললো যে তুমি যাও, তুমি আবার মাদ্রাজ যাও, তোমার এখন অপারেশন হবে, তুমি যদি জাস্ট লাইট দেখো, সকালে মানে সূর্যটা দেখো, এটাও তোমার জন্য অনেক কিছু ফারজানা, তুমি যাও। হ্যাঁ তুমি আমেরিকাটা বাদ দাও প্লিজ, তুমি বাদ দাও। আমেরিকা মিনিস্ট্রি থেকে আমার জন্য একটা কাজ করা হলো যে ভিসাটা দিব, তবে এখান থেকে দিব না, তোমাকে ভিসাটা দিব কোথা থেকে দিব, ইন্টারন্যাশনাল ভিসা কাউন্সিল থেকে দিব। তখন আমার হাতে একদমই সময় নেই, যেহেতু আমাকে ডাক্তার বলছে যে তোমার এখনই মাদ্রাজে যাওয়া উচিত, কারণ তোমার অবস্থা খুবই খারাপ। তো ওরা আবার সেই ইন্টারন্যাশনাল ভিসা কাউন্সিলে আমি নক করব, ওরা আমাকে আবার সেটা রিপ্লাই দিবে, অত সময় তো আমার হাতে নেই। তারপর আমি সব বাদ দিলাম না, তারপর আমি চলে গেলাম মাদ্রাজে, চলে গেলাম। যাওয়ার পরে সেই ডাক্তার আমাকে দেখলেন, দেখার পরে বললাম 2 দিনের মধ্যে ওরা অপারেশন করবো। জাস্ট ওই দিনই আমার মাস্টার চেক আপ করানো হলো, পরের দিনই অ্যাডমিট করা হলো অপারেশনের জন্য। ডাক্তার আসলেন, যে ডাক্তার আমাকে অপারেশন করাবেন উনি আসলেন। আসার পরে তো উনি আমাকে দেখলেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি করতা, তুমি বাসায় কি করতা, তো এই 2 বছর তো তুমি আমাদের কাছে আসো না, এই 2 বছর তুমি কি করছো বলো তো। আমি পড়াশোনা করিনি, আমি একটু পেপার পড়তাম আর একটু টিভি দেখতাম। তখন ডাক্তার বললেন নো ইম্পসিবল, এই কারণে তো এটা হতে পারে না। তো উনি আমার প্রেসক্রিপশনটা দেখলেন, ওই ইনজেকশনটা দেখলেন, দেখার পরে একটা কথা বললেন যে শেষ করে দিয়েছে, এটা বললেন একদম ডাক্তার স্পষ্ট করে বললেন যে মেয়েটাকে শেষ করে দিয়েছে। উনি আমার হাত ধরে বললেন নো টেনশন বেবি, এভাবে বললেন আমাকে যে কালকে তোমার অপারেশন হবে, তুমি কোন টেনশন নিও না, এটা বললেন। বলার পরে চলে গেলাম। তখন আমি খুব কাঁদলাম ওখানে, যে এইটা কি করলাম আমি, আমার নিজের ভুলটা আমি ওখানে করে আসছি, আমার নিজের কারণে এটা হয়েছে। তারপর যাই হোক কি আর করার, পরের দিন অপারেশন হলো, প্রায় 8 থেকে 9 ঘন্টা আমার অপারেশনটা হলো। সেন্স বোধহয় রাত 2টার দিকে আসছিল সম্ভবত, এখন মনে আছে। এবং আমার সেই বন্ধুটার কথা বলতে হয়, ওই বন্ধুটা ওই অপারেশনের দিন আমার ছিল, সারাদিন বাবা আর বোন ছিল। তারা আমার ওই বন্ধুটা বললো কি, বাবাকে বললো আপনিও থাকতে পারবেন না, আপনি মেয়েও থাকতে পারবেন না, জান ওর কাছে আমি আছি আজকে, না আপনারা সারাদিন অনেক পরিশ্রম করছেন, আমি থাকবো। তো বাবাকে পাঠিয়ে দিলেন জোর করে, বোনকেও পাঠিয়ে দিলেন হোটেলে জোর করে, একজন থাকতে পারবে। আমি ওই দাদাটা আমার কাছে ছিলেন, সারা রাত আমি বমি করছি, আমার বমি পরিষ্কার করছে। আমার নাম কি ছিল ভদ্রলোকের? শুভেন্দু দেব। শুভেন্দু দেব। ওকে। তো সারা রাত ওরকম গেল, যাওয়ার পরে সকালে বাবা আসলো, তারপরে ডাক্তার আসলেন, তারপর দেখলেন, দেখার পরে ব্যান্ডেজটা খুললেন, খোলার পরে আমাকে ছেড়ে দিলেন, বললেন যে 1 সপ্তাহ থাকতে হবে এখানে। তারপর 1 সপ্তাহ না, আমরা আরো বেশি সময় ছিলাম ওখানে। তো ছিলাম, ওই সময়টা আমার ওই ফ্রেন্ড রেগুলার আসতেন, প্রতিদিন আমার জন্য এটা সেটা, তুমি কি খাবা সেটা বলো। আমি ওখানকার খাবার খেতে পারতাম না, রান্না করে নিয়ে আসতো, নানা ধরনের জিনিস, ক্যাপসিকাম ভেজে নিয়ে আসতো। তারপর আমি যা খাবো আমাকে ফোন করে জিজ্ঞাসা করতো। তারপরে আইসক্রিম টাইসক্রিম সব সময় নিয়ে আসতো। এবং সবাই অবাক হতো ওই হোটেলের, যে একটা মেয়ে, আমরা আমাদের দেশের ছেলে, আর আমাদের দেশের ছেলেটা আমাদের জন্য করে না, অথচ দূরের একটা মেয়ের জন্য তার এতই। আপনার অপারেশন রেজাল্ট কি দাঁড়ালো?
রেজাল্ট হলো যে তুমি ওয়েট করো, এখন কিছু করা যাবে না, এটা হচ্ছে জাস্ট তুমি যতটুকু দেখতে পাও এখানে কাউকে হাত দিতে দিবা না। তাহলে হবে কি তোমার ব্রেইনে প্রবলেম হবে। তারপরে হচ্ছে ওরা বলতো 1 মাস পরে আসো, 2 মাস পরে আসো, 3 মাস পরে আসো, আমি ওভাবে যেতাম, এরকম যেতাম। আর ওই দাদাটা সব সময় আমি যতবার গিয়েছি ততবারই উনি আমাকে ডাক্তার কাছে নিয়ে যেত। আমার বাবাকে যেতে দিত না, উনি নিয়ে যেত। ওর পরীক্ষা থাকতো তাতে কি, আমাকে বলতো ফোনে যে, ওই সময়টা আমাদের যোগাযোগটা আর বেশি হতে লাগলো, সে আমাকে রেগুলার ফোন করতো। প্রতি সপ্তাহে একটা করে ফোন দিত আমি কেমন আছি জানার জন্য। তারপর ওর কথা ছিল যে বাংলাদেশে আসবে। তো যাই হোক, ওরকম আমি যেতাম, কিন্তু আলটিমেটলি রেজাল্ট তো ছিল 0, তখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটু একটু লাইট দেখতে পাচ্ছি। এরকম ছিল। তারপরে যেটা হলো যে যেহেতু ওই হোটেলটা আমার পরিচিত ছিল, তো ওই হোটেলে 1 তলা থেকে 4 তলা পর্যন্ত এবং ছাদেও আমি একা একা ছোটাছুটি করতাম, আমার কোনো প্রবলেম হতো না। তো ওই ম্যানেজার আমাকে খুব আদর করতেন। ওইখানে এক ভদ্রলোক, মানে কলকাতার এক ভদ্রলোক ওখানে গেছেন ট্রিটমেন্টের জন্য, ওনার ব্রেন টিউমার অপারেশন হয়েছিল। তো উনিও টোটাল ব্লাইন্ড হয়ে গেছিলেন, অপারেশনের পরে উনি ভালো হয়ে গেছেন। তো ওই ম্যানেজারটাকে বলছে যে আচ্ছা তুমি তো ভালো হয়েছে, তোমাকে তো দেখছিলাম, এই মেয়েটার জন্য তুমি কিছু করতে পারবা, এটা বলছিল। তো বলার পরে তো ওই আঙ্কেল আমাকে দেখলেন, দেখে বললেন কি আচ্ছা তুমি তো শঙ্করে অপারেশন করিয়েছো না? আমি হ্যাঁ। বলে তুমি আমার সাথে যাবা? আমি তোমার বাবাকে বলবো। তুমি আমার সাথে যাবো? কোথায়? বলে আমি একটা ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাবো, কিছুই না, জাস্ট তোমাকে একটু ডাক্তার দেখবে। আমি হ্যাঁ যাবো, কেন যাবো না। তারপরে বাবাকে বললেন যে আমি আপনার মেয়েকে নিয়ে যাবো, আপনি কালকে আমার সাথে যাবেন। তারপরে আমি গেলাম, ডাক্তার কান্তামানি কাছে গেলাম। যাওয়ার পরে ডাক্তার আমাকে দেখলেন, দেখার পরে বললেন যে, ভালো করে দেখলেন, খুব ভালো করে দেখে খুবই আদর করলেন। ওনার কথা আমার সারা জীবন মনে থাকবে। দেখার পর বললেন কি যে একটা জিনিস বললেন যে এখন তোমার চোখে হাত দিব না, ওরা যেটা করেছে ঠিকই করেছে, অপারেশনটা ঠিকই হয়েছে, তোমার চোখে হাত দিব আমি পরে, তুমি জাস্ট এই ড্রপ গুলো ইউজ করবা, এটা বলে তারপরে বললেন যে আমি তোমাকে আবার কালকে দেখবো। তো এইটা বলার পরে বলে যে এখন হাত দিবেন, এখন কিছু করা যাবে না। আমার একটু মনটাই খারাপ হয়ে গেল যে এখনো হাত দেওয়া যাবে না, চোখে কিছু করা যাবে না, তার মানে কি আমি আর দেখতে পাবো না, এরকম একটা টেনশন। তো আমি জাস্ট ওদের ক্যান্টিনের সামনে আমি বের হয়ে যাবো, দাঁড়ায় আছি, ওই সময় আবার ডাক্তার আমার কাছে আসলেন, এসে আমার হাত ধরলেন, ধরে বললেন কি আমাকে আঙ্কেলকে বললেন তুমি ওকে বলো তো ওরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন, ওকে বলো যে ও অনেক সুন্দর, এটা বলতে বললেন। হ্যাঁ, বলে কি তুমি কালকে ওকে নিয়ে আসবা, ওর সাথে আমি অনেক গল্প করবো, কালকে আমি কোনো পেশেন্ট দেখবো না, ওকে ওর সাথে আমি জাস্ট গল্প করবো। তো পরের দিন আবার গেলাম, তো যাওয়ার পরে যে বসলাম, তো বাবাকে বললেন আর আঙ্কেলকে বললেন তোমরা এখানে বসে থাকবো, ওই রুম থেকে বের হয়ে যাবে এবং ও একা একা ঢুকবে এই রুমে, আমাকে বললেন। বলে তোমরা কেউ হেল্প করবে না, আমাকে বললো তুমি পারবা না, আমি ট্রাই করি। উঠে গেলাম, এখন বের হয়ে আবার ঢুকলাম। তখন আমাকে ডাক্তার বললেন হ্যাঁ তুমি তো পারবা, কে বলছো তুমি পারবা না, শোনো। তখন উনি আমাকে বললেন যে তুমি একটা কাজ করবা, তুমি বাংলাদেশে যাবা, তুমি কতটুকু পড়াশোনা করেছো? আমি বললাম আমি এসএসসি, মানে তোমাদের দেশে যেটা সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট, আমি এটা বললাম যে হায়ার সেকেন্ডারি। তো বললো যে হ্যাঁ তুমি এটা আবার শুরু করবা, যদি তোমার দেশে না থাকে এই ব্যবস্থা। তো তার আগে একটু বললেন যে তুমি কি আমার কাছে থাকবা, আমার কাছে থাকতে চাও, আমি তোমাকে রেখে দিতে চাচ্ছি। আমি তখন বললাম যে না, আমি আমার বাবা ছেড়ে কোথাও থাকতে পারি না। তো বললো যে তুমি তোমার দেশে যাও, দেশে যে দেখবা যে কোথায় তোমার জন্য পড়াশোনার ব্যবস্থা আছে, যদি না হয় তুমি আমার কাছে চলে আসবা, আমি তোমার সমস্ত ব্যবস্থা করবো, তুমি আমার কাছে থেকে পড়াশোনা করবা। তুমি আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু কথা বললেন। মানে আমি ওই সময়টা মানসিক ভাবে ভেঙে পড়ছিলাম। ওই একটা বছর আমার প্রতি মুহূর্তে মনে হতো যে আমি কোথা থেকে কোথায় আসলাম, আমার দমটা বন্ধ হয়ে যেত। আমি সবসময় আমার বাবা মার রুমে থাকতাম, বাবা মার বেড থেকে নিচে পাতা দিলে মনে হতো যে আমাকে কিছুতে কামড় দিবে। কি করবো আমি, আমার মানে প্রতিটা মুহূর্তে মনে হতো যে আমি সুইসাইড করব। তো আবার চিন্তা করো না, আমার বাবা আমার জন্য এত কিছু করতেছে, কেন আমি সুইসাইড করবো, তাহলে তো আমার বাবাই থাকবে না, এটা আবার মনে হতো। আর যখন মানে সবকিছুই করতে পারতাম না, তখন জোরে জোরে চিৎকার করে খাতাম। তো মা তো সবসময় বলতো যে এত কষ্ট করে অপারেশন করে নিয়েছো, তুমি যদি কাঁদো তাহলে তোমার চোখে প্রেশার পড়বে। মা অনেক বুঝাইতো, আমার ভাই, 2টা ভাই সবসময় বুঝাতো, বলতো। তো আমি বুঝতে পারতেছিলাম না যে ওই সময়টাতে যে আমি এই জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসবো। তারপরে যখন ডাক্তার বললো এই কথা, আমি ওনার কথা একদম, আমার মনে হলো যে আমি নতুন করে ভাবতে শুরু করলাম
যে হ্যাঁ আমাকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে। আমি বাংলাদেশে চলে আসলাম, যেহেতু বাবা আমার সাথেই ছিলেন। মাকে বললাম, আমি বললাম যে মা, এতদিন তো তোমার একটা টেনশন ছিল যে আমার দুইটা চোখে এটা হবে সেটা হবে, এখন তো সব হয়েই গেছে, এখন আমি যেভাবে চলি আমাকে সেভাবে চলতে দাও। বলা ওকে, তুমি যেটা ডিসিশন নিবা সেটাই হবে। ভাইয়া বললো যে কোনো টেনশন নেওয়ার কিছু নেই, আমি যাচ্ছি। এখানে আমার বাসা আজিমপুরে, বক্সিবাজার অন্ধকল্যাণ সমিতি আছে। আমার টোটালি ধারণা ছিল না যে একজন যারা বাই বর্ন ওরা পড়াশোনা করতে পারে, কিন্তু আমি তো বাই বর্ন না। সো এই জায়গাটা থেকে আমি কিভাবে শুরু করবো এটা আমার টোটালি কোনো ধারণা ছিল না। আমি একটু আপনাকে থামাচ্ছি, কিছু জিনিস ক্লিয়ার করা দরকার। এক নম্বর হচ্ছে যে যখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনি চোখে আর দেখতে পান না, একদম ফুললি স্টপ। সেই সময়টাতে মাদ্রাজ থেকে ট্রিটমেন্টের রেজাল্ট যেটা দাঁড়িয়েছে, আপনাকে কন্টিনিউয়াসলি তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা কোনো সিদ্ধান্ত দিচ্ছে না যে আদৌ দেখবেন কি দেখবেন না। যে ভদ্রমহিলার সঙ্গে আপনি দেখা করলেন কলকাতায় বা না, আমি মাদ্রাজে ওই আরেকটা হসপিটাল, অ্যাপোলো আই হসপিটাল। আচ্ছা, তো এই ভদ্রমহিলার সঙ্গে দেখা করার পরে উনি আপনাকে বেসিক্যালি যেটা করলেন যে উনি পরে হাত দিবেন, কিন্তু উনি আপনাকে মেন্টালি মোটিভেশন দিলেন যে নতুন করে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য। সেই সময়টাতে বাংলাদেশে আপনি ফিরে আসলেন, আপনি লেখাপড়া শুরু করতে যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে একটা আইডিয়া ছিল যে যারা বাইবর্ন, অন্ধ, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তারা লেখাপড়া করতে পারে। কিন্তু আমি টিভিতে দেখেছিলাম কিছু, কিন্তু আলটিমেটলি আপনার এই স্টেজে এসে, যেহেতু আপনি একটা পরিণত বয়সে আপনি চোখের দৃষ্টিশক্তি হারালেন, এইরকম মানুষরা পড়তে পারেন কিনা এটা নিয়ে আপনার যথেষ্ট সন্দেহ ছিল। সো দিস ইজ দ্য পার্ট, প্রিয় শ্রোতা, এখনই আসলে স্টোরি, এবং এই জায়গাটি থেকেই আমরা আসলে জীবনের মূল গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এন্ড ইটস আ হিস্ট্রি, অফকোর্স। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পরে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে ফারজানা তার জীবনের গল্প বলছে। ফারজানাকে আমরা এই পর্যায়ে যেভাবে আবিষ্কার করলাম, একেবারে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, দ্য রেজাল্ট ইজ তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু মোটামুটি খোঁজ খবর নিয়ে আসলেন যে ওকে বলা, আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তো ভাইয়া আমাকে এটা বললেন যে তুমি পড়তে পারবা, আবার নতুন করে পড়তে পারবা। সেটা তোমার নিয়মটা হচ্ছে এরকম যে তুমি ব্রেইল পদ্ধতিতে পড়বা এখন থেকে, বা রেকর্ডিং, দুটোর একটা। হ্যাঁ, তো ব্রেইল পদ্ধতিতে তুমি তোমার বইগুলো ব্রেইলে করে নিতে পারবা, আদারওয়াইজ তুমি বইগুলো রেকর্ড শুনে শুনে পড়বা। আর যে একজন রাইটার থাকবে, তুমি বলবা, সেই রাইটার তোমাকে লিখে দিবে। নর্মালি যারা বাইবর্ন ওরা এভাবেই পরীক্ষা দেয়। তোমার ক্ষেত্রে সেম জিনিস, যেহেতু তুমি একটু দেরি করেই করছো, সো তুমি টেন্স নিও না। ওই লোকের সাথে আমি আবার কথা বলবো। তো বাবাকে বলা হলো, বাবা বললো আমি যাব। বাবা গেলেন, যে ওনাকে একজন ব্লাইন্ড টিচার ঠিক করে দিলেন যে উনি যাক, উনি আপনার মেয়েকে পড়াতে পারবেন। বললো যে ওকে 2-3 মাস ট্রেনিং দিলে ও পারবে। তা বাবা ভদ্রলোককে নিয়ে আসলেন আমাদের বাসায়। তো বাবা জিজ্ঞাসা করলেন, আসলে এই জিনিসগুলো তো আমার কাছে খুবই জটিল মনে হচ্ছে, ও কি পারবে? তো বললো যে হ্যাঁ ও পারবে, কিন্তু ওর একটু কষ্ট হবে, যে ও নতুন করে ওকে ক খ এবিসিডি আবার পড়তে হবে, মানে ব্রেইল পদ্ধতিতে। হ্যাঁ, এটা ব্রেইল পেপার, ব্রেইল যে বোর্ড, ওগুলো নিয়ে আসলেন। তখন আপনি কলেজে পড়ছেন? তখন আমি কলেজে পড়ছি। ওকে। তারপরে উনি আমাকে হাত দিয়ে দেখালেন, প্রথম দিন দেখালেন। তা আমি তো মাইন্ডসেট করেই নিয়েছি ওভাবে যে আমি যতই কষ্ট হোক আমি পড়বো। তারপরে উনি টিচার প্রথম দিন এসে আমাকে বললেন যে তুমি একটু হাত দিয়ে দেখো তো, এগুলো তোমার কাছে কয়টা কি মনে হয়? আমার জাস্ট ফোটা ফোটা মনে হচ্ছে। হ্যাঁ, তো উনি আমাকে কিছু ফোটা এরকম বললেন যে এখানে কয়টা ফোটা, ওখানে কয়টা ফোটা, এরকম করে ব্রেইল ওই যে স্টাইলার আছে ওটা দিয়ে ফোটা করে করে বললেন যে তুমি জাস্ট বলবা যে কয়টা কয়টা আছে, ওরকম দেখে বলতে পারবে। তো আমি বললাম, তো বললাম হ্যাঁ তুমি তো পারবা। তারপরে উনি ওই দিনকার মতো ওরকম আমাকে কোনো প্রেশার দিলেন না। পরের দিন আসলেন, এসে তারপরে শুরু করলেন যে কিভাবে। তারপর দেখা গেল কি যে আমার আপুকে ডাক দিলেন, বললেন যে ওই এবিসিডি গুলো আমি যে ব্রেলে লিখেছি ওর পাশে লিখে দিবেন, আপনি একটু লেখেন। আমার বোন লিখে দিল, আমার বোন হেল্প করলো, এবং আমার বোনই টোটালি। আর আমার মামা কি করলেন, ওই যে মামা আমেরিকায়, উনি আমার জন্য রেকর্ডার, ঘড়ি গুলো পাঠালেন। তারপর আমার বোন আমাকে রেকর্ড করে দিলেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল বিষয়টা। তো যাই হোক, আমি দেখা গেল যে উনি আমাকে 3 মাস পড়ানোর কথা, 1 মাসের মধ্যে আমার কমপ্লিট। তারপরেও ওই সময়টা কিছু কিছু টাইম খুব মন খারাপ করতাম। তখন আমার মা বললো কি যে এভাবে হবে না, আমি কাজ করি ঢাকা ইউনিভার্সিটিতে। আমি জানি যে অনেক অন্ধ ছেলে পেলে পড়াশোনা করে, ওর সাথে ওর যদি একজন সহযোগী হয় ওর খুব ভালো হবে। তো আমার মা, আমার একটা আপু আসতেন বাসায়, উনি বিবিএর স্টুডেন্ট ছিলেন। উনি আপুকে বললেন যে তুমি একটু প্লিজ খোঁজ নাও, তোমাদের হলে কোন মেয়ে আছে, আমি যাবো, আমি যে ওর সাথে কথা বলবো, ওরা যদি আমার মেয়েটার সাথে একটু কথা বলে আমার মেয়েটা ভালো লাগবে। তো ওই আপুটা আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যোলজির একটা আপু পড়াশোনা করতেন, পপি আপু, পরিচয় করাই দিলেন। মোটামুটি এই যে ব্লাইন্ড জগতের সাথে আমার মেশাটা শুরু হয়ে গেল। চিন্তা ভাবনা করলাম যে আমি কিভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিব।
ওই বছরটা তো আমার গেল, ব্রেল ট্রেল পড়লাম, নতুন বই টই সবকিছুই করলাম। তারপরের বছর মানে 2004 আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। আমি মোটামুটি প্রিপারেশন নিলাম, ব্রেলই নিলাম, নিয়ে তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিলাম এবং ইন্টারমিডিয়েট পাশ করলাম। ততদিনে মোটামুটি আমার একটা জায়গা তৈরি হয়েছে যে মোটামুটি আমি সবার সাথে মিশতেছি, মানে আমার যে ডিপ্রেশনটাও ওটা আমি আস্তে আস্তে কাটিয়ে উঠতেছি। যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়ে পড়তেছে, ওদেরকে দেখতেছি, তখন আমার চিন্তা হলো আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তারপর ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিলাম, পরীক্ষা দিলাম, চান্স পেলাম এবং দেখলাম যে আমার যে সাবজেক্ট চয়েস ছিল ওটা আমি পেলাম না, হিস্ট্রি পেলাম। যাই হোক, আমি হিস্ট্রিতে ভর্তি হলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকার পরে আমি একটা নতুন জীবন পেলাম, কারণ আমি যদিও ব্লাইন্ড সোসাইটিতে মিশতেছি, ছেলে মেয়েদের সাথে মিশতেছি, তারপরেও আমার ভিতরে সবসময় হীনমনতা কাজ করতো যে আমার তো এই জায়গাটায় থাকার কথা না, আমি কেন এখানে। তো প্রথমেই যেটা হয়েছে যে আমি একটা ফ্রেন্ডের সাথে, আমার এই ক্লাসমেটের সাথে আমি যেতাম। আমাকে তখন পর্যন্ত বাসা থেকে একা ছাড়া হয়নি। তো আমার ভাইয়া ঠিক করে দিলেন যে এই মেয়েটার সাথে তুমি যাবা, আমি দাঁড়ায় থাকবো, তোমার ক্লাসের শিডিউল আমি নিয়ে আসছি, তুমি যখন চলে আসবা আমি তোমাকে, মানে তোমার ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন তুমি আমার সাথে চলে আসবা। তো এইটা তো আসলে পসিবল না, প্রতিদিন আমার ক্লাস হবে, প্রতিদিন ভাইয়া যা নিয়ে আসবে। কিন্তু আমি দেখতাম যে ওই ব্লাইন্ড ছেলেপেলে গুলো ওরা একা একা চলাফেরা করতো। আবিষ্কার করলাম যে ওরা কিভাবে চলাফেরা করে, ওই জিনিসটা আমি ফলো করলাম। আমার খুব মন খারাপ হতো ক্লাসে ঢুকলে, যে সবাই সবার সাথে কথা বলতেছে, আমার সাথে কেউ কথা বলতেছে। আমি একটা জায়গায় বসে আছি এবং সবাই জিজ্ঞেস করতেছে কেমন আছো, কেমন আছো, আমার নাম কি, এরকম। কিন্তু জাস্ট কেউ ফ্রেন্ড ওভাবে ভাবতেছে না আমাকে। খুব খারাপ লাগতো যে আমি ক্লাস করবো না, এভাবে আমি থাকবো না। আমার কাছে মনে হতো, কারণ আমি তো এই ধরনের লাইফ কখনো লিড করিনি। তো তারপরে যেটা হলো যে ওর মেয়েটার সাথে আসতাম আর ওরকম ভাই আমাকে যে নিয়ে আসতো, 2 দিন নিয়ে আসার পর আমি চিন্তা করলাম না, আমি এভাবে কি করবো না, আমি একা একা চলে আসবো। একদিন বাসায় কাউকে কিছু না বলে, আমার তখন সেলফোনও ছিল না, তা আমি বাসায় চলে আসছি। মানে দেখে আমার মা তো পুরো অবাক, তুই একা আসছিস কেন? আমি আসতে পারবো, এখন থেকে আমি একাই আসবো। তারপর থেকেই আসলে আমার একা আসা শুরু হলো। যে তারপরে মাঝে মধ্যে খুব টেনশন হতো যে একদিন আমার যদি ক্লাস এদিক সেদিক হতো, তখন বাসা থেকে আমাকে সেলফোন দেওয়া হলো যাতে বাসা থেকে কন্ট্যাক্ট করলে পায়। আর ইউনিভার্সিটিতে যেটা হলো মজার বিষয়, যে আমি চিন্তা করলাম যে আমি ওদের সাথে কিভাবে মিশবো, সবার সাথে একটু একটু গল্প শুরু। তারপর থেকে দেখলো যে কিছু কিছু ফ্রেন্ড আমার এরকম হলো যে ওরা আমাকে এসে বলতো যে অনেক কথা কাউকে বলা যায় না, কিন্তু তোকে বলা যায়। এরকম করতে করতে আমার পুরো ক্লাসে ছেলে এবং মেয়ে আমার বন্ধু হয়ে গেল এবং আমার একটা সার্কেল তৈরি হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় আমার বাবা এবং মা কখনো আমাকে কোনো ব্যাপারে বাধা দেয়নি। বিশেষ করে যে ট্যুর গুলো হতো, আমি প্রত্যেকটা ট্যুরে যেতাম। আর পড়াশোনার বিষয়টা হচ্ছে যে ক্লাস লেকচার গুলা আমার রেকর্ডার ছিল, আমি খুব কম সময়ে মানে রেকর্ডিং করতাম। দেখা যেত যে ওরাই ক্লাস লেকচার গুলা ওরা তৈরি করতো। আমার একটা ফ্রেন্ড ছিল যার কথা আমাকে বলতেই হবে, সিজা। ও সবসময় আমার পাশে এমন ভাবে হাতটা ধরতো, কখনো আমি মনে করতাম না যে আমার পাশে কেউ নাই। প্রথম দিন যখন আমি ক্লাসে যাই, আমার ওই প্রথম ইমি নামে একটা বান্ধবীর হাত ধরে, তো ইমি যখন আমাকে নিয়ে ঢুকতেছে তখন সবাই বলতেছে কি ব্যাপার, হাত ধরাধরি করে ঢুকতেছে কেন? কিন্তু কেউ বুঝতে পারিনি, আমি যে দেখতে পাই না এটা কেউ বুঝতে পারেনি। ইনফ্যাক্ট আপনাকে এখনো দেখে বোঝার কোনো উপায় নাই, কারণ আপনি সানগ্লাস পরেন না। আর সানগ্লাসের জায়গাটা থেকে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনার চোখ দেখে বোঝার উপায় নেই, কারণ আপনার চোখে কোনো ডিস্টার্ব আছে, সেটা বাইরে থেকে আমাদের যারা ছবি দেখছেন তারাও এক ধরনের প্রশ্ন করছেন। সানগ্লাসটা কেন পরেন না? কারণ সানগ্লাস পরলে তো এক ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায়। সাধারণ মানুষ যারা আছে তারা তো বোঝার সুবিধার্থে এটা ঠিক আছে, কারণ অনেক সময় দেখা গেল যে আপনাকে মনে করলো যে যার দৃষ্টি আছে সে মনে করলো যে না উনি তো দেখতে পায়, সেটা মনে করে এমন ভাবে হাঁটা শুরু করে দিল, সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তো এটা কেন করেন? আমি আপনাকে কিন্তু বলেছিলাম যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমি একটানা কিন্তু চশমাটা চোখে দিয়েছি। ওটার প্রতি আমার এতটাই ঘৃণা জমে গেছে যে পরবর্তীতে মনে হতো যে এটা ছাড়াই আমি চলবো। ইভেন এখনো আমি হোয়াইট ক্যান এবং সানগ্লাস, মানে এই দুটো জিনিস আমি একদমই টোটালি ইউজ করি না, এবং আমি মনে করি না যে আমি দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু এটার জন্য সেটা তো অফকোর্স আপনি মনে করবেন এবং আমরাও সেটা মনে করবো না, কিন্তু সেটার জন্য আপনার কোনো ধরনের কোনো ডিফিকাল্টি ফেস করতে হয় না? মাঝে মাঝে একেবারেই হয় না? একেবারেই হয় না, কারণ আমার সাথে অল টাইমই একজন থাকে। ওকে ফাইন, তাহলে তো একজন আছেনই। ফাইন, আপনি যেটা বলছিলেন আপনার ফ্রেন্ডকে ধরে হাতে। হ্যাঁ, আমি ফ্রেন্ডকে ধরে যখন ক্লাসে ঢুকছিলাম তখন সবাই দুষ্টুমি করতেছিল ওই মানে মেয়েটার সাথে। তো টিচার আসছে, লেকচার দিচ্ছে, সবাই লিখতেছে, তা আমি তো বসে আছি। স্যার এসে বলতেছে কি প্রবলেম, তো আমি বলতেছি স্যার আমি দেখতে পাই না। এরপরে সবাই মানে একটু লজ্জা পেয়ে গেছে। তারপরের দিন থেকে দেখি খুব সুন্দর করে সবাই এসে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি। হ্যাঁ, সব টিচাররা কি ক্লাস লেকচার রেকর্ড করতে দিত? না। হ্যাঁ, সেটার জন্য আমি জিজ্ঞেস করছি, কারণ সবাই আসলে দেয় না। এটা দেয় না। কেন দিত না আপনি কখনো জিজ্ঞেস করেছেন? কি অ্যানসার কি পেয়েছেন? আমার একটা অ্যাডভান্টেজ কি ছিল, আমি রেগুলার ক্লাস করতাম। প্রত্যেকটা টিচারের আমার মুখটা চেনা ছিল, এবং সবচেয়ে মজার ব্যাপার অনেক টিচার আমাকে পরবর্তীতে যে প্রশ্ন করছে যে
ভাই তুমি দেখতে পাও না? যখন স্যারের রুমে যেতাম তখন বলতে তুমি দেখতে পাও না? প্রত্যেকটা টিচার প্রচুর হেল্প করেছে। ওকে। তারপরে বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে বললাম, ওরা যেমন পরীক্ষার সামনে আসলে লেকচারটা দিবি, কেউ আমাকে না করতো না। হ্যাঁ, এটা তো সুবিধা ছিল। আর যেহেতু আমার একটা সার্কেল তৈরি হয়েছিল, কোনো একটা লেকচার যদি ল্যাকিংস হতো তখন আমাকে বলে দিত, তুই বল, তুই বললে দিবে, আমরা বললে দিবে না। ভালো স্টুডেন্ট থাকেই ক্লাসে, তো সবাই তো সবাইকে দিতে চায় না, এটাই স্বাভাবিক। ওই ভালো স্টুডেন্টের কাছে যে বলতাম, আমাকে একটা লেকচার, তোর লেকচারটা দিবি? হ্যাঁ দিব। মানা করতো না, তবে একটা শর্ত আছে, তুই কিন্তু কাউকে দিতে পারবি না। আচ্ছা দিব না। তারপরে হচ্ছে এই ইউনিভার্সিটি বড় ভাই বোনদের সাথে, কিন্তু আমি আবার খুব ভালো গল্প টল্প করতে পারি, সবার সাথে ভালো মিশতে পারি, তো আমার কাছে এই বিষয়গুলো কোনো প্রবলেমই ছিল না। দেখা যেত যে যারা ভালো রেজাল্ট করছে ওদের সাথে একটু ভালো লিঙ্ক ছিল। এই আপুদেরকে বলতাম আমাকে একটু আপু নোট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দিব। দেখো আমার নোটগুলো কিন্তু বাইরে ছড়াতে পারবে না, আমি খুব কষ্ট করে রাত ভরে নোট করছি। আমি আপনার কিছুটা সিনিয়র ঢাকা ইউনিভার্সিটিতে, মানে 2-1 বছর আগে বোধহয় জয়েন করেছিলাম। তো আমি যে পেপারগুলোতে নোট করতাম সে পেপারগুলো ছিল অ্যাশ কালারের পেপার। মানে ওটা যদি ফটোকপি করে তাহলে ওখান থেকে ফটোকপি হবে না, পুরো পেজ মানে কালো হয়ে যাবে। ঠিক আছে, তো আমার কাছ থেকে যদি কেউ নোট নেয় না, কেউ, আমি অ্যাকচুয়ালি ভালো না এসব ব্যাপারে, মানে কার্পণ্য করি অনেক, কিন্তু আমার কাছ থেকে যদি কেউ নেয় না, আমি তোমার কাছ থেকে নিব, কিন্তু আমাকে দ্বারা যে কেউ উপকার হয় নাই, আমি কাউকে পাস করাই নাই, এটা কিন্তু বলা যাবে না। আসলে নোট পড়ে যে খুব বেশি কিছু হয় তাও না, যাই হোক কষ্টের কিছু জায়গা ছিল আসলে। যেমন সবাই তো আসলে নিজের মতো করে চলাফেরা করে, তাই না? এখন আমার ক্ষেত্রে যেটা হতো যে আজকে ক্লাসে কে আসছে, আগে ফোন দিতে হতো সকালবেলা। একটা সময় হলো কি, ওই মেয়েটার বাসা চেঞ্জ করলো, আমি একা যেতাম, তো ফোন দিতাম যে কে আসছে, সবাইকে ঘুরে ঘুরে ফোন দিতাম যে কে আসছে। আচ্ছা তুই একটু থাক, অপরাজয়ের সামনে থাক, আমি আসতেছি। তো দেখা যেত কি যে একজনের সেল অফ, আবার আরেকজনের বলতো যে আমি তো এই জায়গায় আছি দোস্ত, তুই ওরে ফোন দে। ওরে ফোন দিতাম, তুই কোথায় আছিস? আমি তো ক্লাসে ঢুকে গেছি। আচ্ছা আরেকজনকে পাঠাচ্ছি। এটা আমার মানে প্রথমে খুব কষ্ট হতো, ঝামেলা মনে হতো, মোবাইলের টাকাও অনেক খরচ হতো, কিন্তু এগুলো একটা সময় আমার গাছ হয়ে গেছে যে না, আমি একজনকে না পেলে আরেকজনকে পাবো। রিক্সাওয়ালা যদি অন্য দিকে আমাকে নিয়ে যেত, প্রথম আমি বিষয়টা বুঝতাম না, এখন যেটা বুঝি। যেমন দেখা গেছে যে আমি বলছি রিক্সাওয়ালাকে গলা ভবানে, ভাই ওই মূর্তি 3টার সামনে, অনেকে মূর্তিও চিন্তা নেই, এভাবে বলতাম যে ভাই 3টা মানুষ দাঁড়িয়ে আসছে, ওখানে যান। হ্যাঁ, সে দেখা যেত ওই টিএসসির ওই যে ওখানে ওই ভাস্কর্যের সামনে আমাকে নিয়ে দাঁড়া করে রাখছে। কি কতক্ষণ পরে আমি বলতাম, আল্লাহ এখান থেকে তো গাড়ি যাচ্ছে, এটা না তো। এটা কিন্তু আসলে অনেক কষ্টের একটা জায়গা। তারপর ওই রিক্সাওয়ালা সেই ঘুরে টুরে বেশি ভাড়া দিতে হতো, ফ্রেন্ডদেরকে ফোন দিচ্ছি, অনেকে ক্লাসে ঢুকে যেত। তারপর বলবো যে ওদের অনেক ধৈর্য ছিল, ওই ক্লাস থেকে বের হয়ে এসে আমাকে নিয়ে যেত। হ্যাঁ, কিন্তু এই পেন গুলো কিন্তু আমাকে সহ্য করতে হতো। অনেক সময় হতো কি যে ক্লাসটা শুরু হয়ে গেছে, থাক আমি আর ওকে ফোন দিব না, আমি এখানে 1টা ঘন্টা কাটাই। হ্যাঁ, জাস্ট ওখানে দাঁড়ায় বা বসে এই 1টা ঘন্টা কাটাতাম, যে না এখন ক্লাসে ঢুকবো না, ঢুকলে আনিজি লাগতেছে, টিচার কি বলবে, কিছুই বলবেন আমি জানি। তারপর হচ্ছে এরকম করে ইউনিভার্সিটি আমি ফার্স্ট ইয়ার পার হলো। ফার্স্ট ইয়ারটা যেটা আমি একটু বলি, মানে যেহেতু বলছি যে আমার একটা স্বপ্নের জায়গা, সব ধরনের মানে বাদরামি হচ্ছে, শয়তানি হচ্ছে, সেই যে স্কুলে যেগুলো করতাম এখানে আবার শুরু হইলো আমার। মানে সব ধরনের ফাইজলামি আমি করতাম এখানে, আমার খুব ভালো লাগতো। যেমন ওরা আম পারতো, আমি দাঁড়াই থাকতাম, আমি না পারছি ওদের খুব ইনকারেজ করতাম। ঠিক আছে, তারপর রাতেবেলা সারা রাত ভরে একজন আরেকজনকে মিস কল দেওয়া, কথা বলা, রোজার দিন হলে ঘুম মানে ওই সেহরি খাওয়ার পর কথা বলতেই হবে সবার সাথে, ঘুরে ঘুরে ছেলেদের মেয়েদের সবার সাথে কথা বলতাম। খুব কিছু ভালো ছেলে বন্ধু তৈরি হইলো, মানে খুব বিশ্বাসের জায়গা থেকে, যাদেরকে সবকিছু বলা যায়, সবকিছু শেয়ার করা যায়। মাঝে মধ্যে যখন খুব কাঁদতাম রাত্রে, তখন ওদেরকে ফোন দিতাম, ওদেরকে ফোন দিলে মনটা ভালো হয়ে যেত। মানে ওরা অনেক ভাবে বোঝাতো, এবং এই যে এই জিনিসগুলো শেয়ার করতাম আমি, যে আমার যে খারাপ লাগে। আমি দিনের বেলায় খুব সেজেগুজে ইউনিভার্সিটিতে যেতাম। মাঝে মধ্যে আমার ফ্রেন্ডরা বলতো, যদি কোনোদিন চুরি না পরে যেতাম, বলতো কি আচ্ছা চুরি পড়িস না কেন, কি আজকে মন খারাপ না? আজকে মন ভালো, এর জন্য পড়িনি। যেদিন দেখবি বেশি সাজছি ওদিন আমার মন বেশি খারাপ, এটা মনে করবি। মানে আমার দিনের বেলা একটা চেহারা, রাতের বেলা আরেকটা চেহারা। রাতের বেলা আমি আবার সেই ডিপ্রেশনে ঢুকে যেতাম। স্যাররাও জানতেন আমার ঘটনাটা, সবাই, যেহেতু আমার বাবা রেগুলার আমার ইউনিভার্সিটিতে, আমার কোনো কাজ হলে আমার বাবা যেতেন। আপনার বাবা আজকেও আমাদের এখানে এসেছেন? হ্যাঁ, বাবা ডিপার্টমেন্টের প্রত্যেকটা মানে হতে শুরু করে সবাই বাবাকে চিনতো। আমার টিচাররা উল্টা বাবাকে দেখলে সালাম দিত। আমার খুব ভালো লাগতো এই যে আমার বাবাকে এতটা অনার করতো সবাই। এবং তাদের দিক থেকেও ছিল যে এই মেয়েটা দেখতে পায় না, এবং তারা সবাই মোটামুটি জানতো যে আমার এই এজটাতে এসে এই ঘটনাটা ঘটেছে, যার জন্য আমার প্রতি তাদের সহানুভূতিটা বেশি ছিল। যেহেতু আমি ক্লাসে রেগুলার ছিলাম, তারপর হচ্ছে টিচার পরীক্ষাগুলোতে আমি অল টাইম ফার্স্ট হতাম। তারপর হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশনটা ছিল, আমার বলার স্পিচটা খুব ভালো ছিল। ফার্স্ট ইয়ার পরীক্ষা যেটা হলো,
যে এই যে আস্তে আস্তে ক্লাসের সব ছেলে মেয়ে আমার ফ্রেন্ড হলো, এটা একদিনে হয়নি। ম্যাক্সিমাম ছেলেরা আমাকে সে একটা প্রশ্ন করতো, স্বপ্না তোমার সাথে কথা বলতে চাই, দূর থেকে তোমাকে দেখি খুব ভালো লাগে কিন্তু কথা বলার সাহস পাই না। আমি কেন, আমি কি বাঘ ভাল্লুক খেয়ে ফেলবো, তোমরা এরকম করো কেন? তো জাস্ট আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে একদিন এসে বলতেছে, জিহাদ নামে, ও বলতেছে আচ্ছা তোমার সাথে একটু কথা বলবো, তোমার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, ওর কাছে আমাদের তো পরীক্ষার সামনে, তুমি তো জানো, আচ্ছা তুমি রাইটার, তুমি কিভাবে পরীক্ষা দিবা এটা বলতেছে। তো আমি বললাম যে এই যে আমি টিউটোরিয়াল পরীক্ষাগুলো যেভাবে দিচ্ছি রাইটার জোগাড় করে করে, তবে এখানে আমাদের কিছু নিয়ম ফলো করতে হয়, তো আমি এখনো না রাইটার পাইনি। বলে আমার কাছে রাইটার আছে, তুমি নিবা? অবভিয়াসলি কেন না। সেই ছেলেটা আমাকে সব রাইটার জোগাড় করে দিল, 2-3 জন রাইটার আমার পরীক্ষা দিল, ওই ছেলেটাই সবকিছু করে দিল, মানে আমার এই ক্ষেত্রে কোনো কষ্টই করতে হলো। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা। রাইটার বলতে যে বিষয়টা বোঝায় সাধারণত যারা শ্রুতি লেখক, বেসিক্যালি যারা চোখে দেখতে পান না, তারা একজন করে রাইটার নিতে পারেন। ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে কিন্তু ওই ফ্যাকাল্টির বা ওই ডিপার্টমেন্টের হওয়া যাবে না, এবং সেটা যে কেউই হতে পারে। সাধারণত যেটা হয় পরীক্ষার সময় তারা কিছুটা সময় বেশি পান যারা দৃষ্টি প্রতিবন্ধী, এবং তারা একদম পিছনে বসেন সাধারণত, বা সামনে মাঝামাঝিও বসতে পারেন। তারা যাকে সাথে নিচ্ছেন উনি প্রশ্নটা বলেন, শোনার পরে যিনি দৃষ্টি প্রতিবন্ধী তিনি উত্তরটা বলেন, আর যাকে সাথে নিয়েছে উনি বসে বসে সেটা পরীক্ষার খাতায় লেখেন, এবং সাধারণত তারা আধা ঘন্টার সময় বেশি পায় পরীক্ষায়। আমি আজকের এই অনুষ্ঠানটা মূলত করার পেছনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সমাজে বিশেষ করে নারীরা তো অবহেলিত, প্রথম কথা হচ্ছে এটা, কিন্তু সেই নারী যদি দৃষ্টি প্রতিবন্ধী হয় তাহলে সে কি পরিমাণ অবহেলিত সেটা আনথিঙ্কেবল। একটা হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস, যেটা একটা ফ্যাক্ট। যেমন ধরুন ফারজানার বাবার যে ইকোনমিক স্ট্যাটাস বা ওদের যে বড় হয়ে ওঠা, সেখান থেকে অর্থ প্রতিপত্তি কখনোই ওর জন্য কোনো ফ্যাক্ট হয়নি। সেখান থেকে ও যেভাবে হোক ফাইট করে সামনের দিকে এই যে গল্পটা চলছে এ পর্যন্ত আসতে পেরেছে ঢাকা ইউনিভার্সিটি। তারপরের গল্পটা কিন্তু এখনো বাকি, সেটা আরো ট্রেমেন্ডাস। আমরা শুধু একটা কথাই বলতে চাই, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, সেটা জন্মান্ধ হোক কিংবা জন্মের পরেই হোক না কেন, নিজ ইচ্ছা শক্তি থাকলে বাংলাদেশের যে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা সেখানে আপনি নিজেকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। দেখা যাক এই গল্পের শেষটা আসলে কি বলে। বলুন তারপর। আচ্ছা, যেটা বললেন যে ইকোনমিক্স একটা ব্যাপার আছে, হ্যাঁ ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে, আসলেই এটা আমার ক্ষেত্রে ছিল। আমাকে কিন্তু কখনো চিন্তা করতে হয়নি যে ব্রেল পেপারের জন্য আমি চাইলেই চলে আসছে। আমি ভালো ক্যাসেট ইউজ করছি, হ্যাঁ, আর নরমাল ছেলে মেয়েদের দেখছি 25 টাকা 30 টাকা দামে ক্যাসেট ইউজ করতে। না সেটা নয়, অন্য ব্যাপার, কিন্তু আপনি যতবার মাদ্রাসা গিয়েছেন সেটা আমি কিন্তু বাসা থেকে মানে পেয়েছি। তারপরে ওইভাবে মানে পরীক্ষাটা দিলাম, ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হলো, তো খুব বেশি এক্সপেকটেশন ছিল না। রাইটার দিয়ে পরীক্ষা দিয়েছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, দেখা গেছে বানানগুলো পর্যন্ত বলে দিতে হয়েছে, এইবারও মনে হয় ওই গোল্লা টোল্লা হবে। তো যখন রেজাল্টটা বের হলো, তো আমাদের আবার আমি যেহেতু একটা ব্যাংকে বৃত্তি পেতাম, তো আমার কাগজগুলো আগে সাবমিট করতে হবে। শুনলাম পাস করছি, কিন্তু বাট আমাদের রেজাল্ট ওভাবে না, মার্কস কাউকে দেওয়া হয়নি। রেজাল্ট বাবা নিয়ে আসলো রেজিস্টার বিল্ডিং থেকে, আমি রেজাল্ট দেখে তো আমার পুরা মানে সেই রকম খুশি যে আমি 5 জনের মধ্যে আছি। হ্যাঁ, মানে প্রথম 5 জনের মধ্যে আছি, প্রথম 5 জনের মধ্যে আছি। ওএমজি এইটা দেখে তো একদম আমি বিশ্বাস করতে পারছিলাম, আমি কতক্ষণ ইউনিভার্সিটিতে যাব, সবাইকে বলবো। হ্যাঁ, মানে সেলফোনও সবাইকে পাচ্ছিলাম না ওইরকম। এই যে ফার্স্ট ইয়ারের রেজাল্টের পর না, টিচারদের আমার প্রতি আরো বেশি হলো কেয়ারিং হলো। তারপর সেকেন্ড ইয়ার পার হলো, সেকেন্ড ইয়ার ওরকম ট্যুর হয়ে গেলাম, সিলেটে গেলাম, ওইখানে খুব মজা করলাম। সবসময় মানে ট্যুরে গেলে আমি হচ্ছে মিস ট্যুর, ঠিক আছে, খুব মজা লাগতো। তারপরে সেকেন্ড ইয়ারটাও খুব ভালোভাবে পার হলো। থার্ড ইয়ার গেল, থার্ড ইয়ারে আবার একটা ট্যুর করলাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপর রাঙ্গামাটি, বান্দরবান, ওখানে ঘুরে আসলাম। শুভলঙ্গে সেই পাহাড়ে উঠলাম, সবকিছুই মানে ফ্রেন্ডদের হাত ধরে। হ্যাঁ, খুবই এনজয় করছি। তারপরে হচ্ছে ফাইনাল, অনার্স ফাইনাল দিলাম। অনার্স ফাইনাল ফোর্থ ইয়ারে যেটা হয় যে ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কিন্তু একটা ট্রেডিশন থাকে যে এই ফাইনাল ইয়ার শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে যে পড়াশোনা করতে হবে, তখন একাডেমিক পড়া ছেড়ে কিন্তু সবাই জবের জন্য পড়াশোনা শুরু করে। তো সবাই দল বেঁধে পড়াশোনা করতে যেত লাইব্রেরিতে। এর আগে কিন্তু আমি লাইব্রেরিতে প্রচুর গেছি, আমার লাইব্রেরি কার্ড দিয়ে ওরা বই উঠাতো এবং আমরা গোল করে বসে, আমি সবসময় একটা কাজ করতাম, আমি সিলেবাস তৈরি করতাম, সবসময় সবাইকে ধারণা দিতাম যে এভাবে এভাবে নোটটা তৈরি করো, হ্যাঁ, আর সবাই আমাকে বইগুলো পড়ে পড়ে শোনাতো। এখন যেটা হলো যে এখন এটা কিভাবে পড়বো, আর তার চেয়েও বড় ব্যারিয়ার ছিল যে ওই সময়টা পর্যন্ত আমাদের মানে সরকারি ভাবে কোনো পরীক্ষা দিতে পারবো ওইরকম কোনো সার্কুলার ছিল না, বা বিশেষ করে আমরা বিসিএস এর জন্য তখন ফাইট করে যাচ্ছি। গভর্নমেন্ট তখন আমাদেরকে মানে পারমিশনটা দেওয়া হয়নি যে আমরা পরীক্ষা দিতে পারবো। তো সবাই ঢুকতেছে হচ্ছে লাইব্রেরিতে ওই একাডেমিক পড়া বাদ দিয়ে ওই পড়ার জন্য, এই চিন্তাটা সবার ভিতরে। কিন্তু আমি চিন্তা করতেছি আমি কি করব, মানে আমি সেই সময়টা আমি খুবই ডিপ্রেসড ছিলাম যে এখন আমি কি করবো। তো সবাই বিভিন্ন সার্কুলার দেখে দেখে ওরা অ্যাপ্লিকেশন করতেছিল। তা আমার একটা ফ্রেন্ড বলতো কি যে আচ্ছা দেখি যে তোর যেগুলোতে প্রতিবন্ধী লেখা থাকবে সেগুলোতে আমি তোকে জানাবো।
তো এর মধ্যে হঠাৎ করেই দুইটা সার্কুলার আমার হাতে এসে পড়লো। একটা হচ্ছে একটা পাবলিক ব্যাংক, আর আরেকটা হচ্ছে যে সহকারী স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষা। তা এখন ওইটা তো ইজিলি করতে পারবো, কিন্তু পাবলিক ব্যাংক এটা তো পসিবল না। আমি যেহেতু যত দূর জানি এটা দিবে না, তারপরও আমি কি করছি, আমার যেহেতু আমার ইউনিভার্সিটিতে ওই ব্যাংকটা ছিল, বল চল ব্যাংকের ভিতরে গেলাম, যে ওনাদের সাথে বললাম যে ওনারা আমাকে একটা নাম্বার দিলেন, বলে এইচআর এর নাম্বার দিলেন, বলে এখানে আপনি যোগাযোগ করেন। তো আমি ওখানে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে বললো যে আপনি কাজ করেন, কালকে ফোন করেন। তা আমি ওনাদেরকে সবকিছু খুলেই বললাম যে দেখেন এরকম আমি তো দৃষ্টি প্রতিবন্ধী, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনারা ওখানে মেনশন করছেন যে প্রতিবন্ধী, তা আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। আপনার রেজাল্ট ততদিনে কি দাঁড়িয়েছে? আপনি অনার্স কমপ্লিট করেছেন? অনার্স কমপ্লিট করেছি, বাট রেজাল্ট আউট হয়নি এই সময়টাতে। হ্যাঁ, এই সময়টাতে। ওকে প্রিয় শ্রোতা, আমরা জীবনের আরেকটা বড় স্ট্রাগল ফেস দেখতে চাই। আমরা একটা মজার জিনিস আজকের এই অনুষ্ঠানে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে যারা প্রথমেই ধরে নিয়েছিলেন যে মেয়েটি জীবনের গল্প এখানে বলতে এসছে, প্রচন্ড স্ট্রাগলপূর্ণ একটা জীবন হবে, চোখ হারিয়ে ফেলেছে, এবং চোখ হারিয়ে ফেলার পরে তার যে বড় হ্যাসলটা, তার যে বড় অবস্টাকল গুলা, সেগুলোই সামনে আসবে, কষ্টগুলো সামনে আসবে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি একটা মজার বিষয় হচ্ছে যে ও চোখ হারিয়ে ফেলার পরে ওর জীবনটাকে কত লাইটলি নিয়েছে এবং কত এনজয়েবল ওয়েতে দেখেছে, সেই জিনিসগুলোই ওর বারবার এখানে ফোকাস করেছে। আমি যতবার বিরতিতে গিয়েছিলাম ওকে বলেছি আপনি স্যাড জিনিসগুলো আনেন, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোকে আনেন, কিন্তু খুব ন্যাচারালি ও সেই বিষয়গুলোকে সামনে এনেছে যেগুলো স্যাড না, যেগুলো ওর জীবনের জন্য খুব ইন্টারেস্টিং। জীবনটাকে আসলে এভাবেই দেখতে হয়। আর শেষ পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে ফিরবো, দ্যাট ইজ দ্য আলটিমেট পার্ট অফ দিস স্টোরি। এইটার জন্যই মূলত আজকের ও হ্যালো 8920 এসছে। আমরা সেই পার্টটির জন্য অপেক্ষা করছি। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং উপকৃত হবার জন্য আপনাকে শেষ পার্টটা শুনতে হবে। রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসছি। আর আমাদের এই অতিথিকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। Close Up presents Hello 8920 Close Up, the closer the better। সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে ফারজানা তার জীবনের গল্প বলছে। ফারজানার মতো যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান, বা তাকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, কোনো কমেন্টস করতে চান আপনারা ফোনে, তাহলে আপনারা ফোন করবেন 91156668 এই নাম্বারে। আবারও বলছি 91156668, এবং আরেকটি নাম্বার রয়েছে 09613892892 09613892892। ফারজানা, তারপর? আমি ব্যাংকে ছিলাম, যে ব্যাংকে আমি ওদের সাথে যোগাযোগ করতেছিলাম। তো শেষ পর্যন্ত আমি ফোনে শুনতেছিলাম একদিন যে আমি প্রতিদিনই ফোন দিচ্ছি ওদেরকে, আমার কথা হচ্ছে আমি ওদেরকে ডিস্টার্ব করবো। হ্যাঁ, আমার এটা হচ্ছে এরকম, ওরা যদি ডিস্টার্ব ফিল করে আমার কিছু করার নেই, কিন্তু আমি প্রতিদিন, যেহেতু ওরা আনসার দিচ্ছে না, তো লাস্ট একজন আমাকে এরকম করে বলতেছে যে একজন অন্ধ মহিলা প্রতিদিন ডিস্টার্ব করে, প্রতিদিন ফোন করে, হ্যাঁ এর সাথে একটু কথা বলেন তো। তো যেই ভদ্রলোক ফোন ধরলেন উনি বেশ ভালো, তো ওনাকে আমি বললাম যে স্যার এই ব্যাপার, আপনারা তো ওখানে একটা সার্কুলার দিয়েছেন প্রতিবন্ধী, তা আমি স্যার এরকম দৃষ্টি প্রতিবন্ধী, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা। বললো যে আচ্ছা তুমি কালকে ফোন করো, আমি একটু আলোচনা করি তোমার বিষয়টা। পরের দিন ফোন করলাম, উনি বললেন যে আমি তোমার বিষয়টা নিয়ে কথা বলেছি, কিন্তু দেখো আমরা তো ওই প্রতিবন্ধী না, আমরা মানে ফিজিক্যাল যারা, ওদের ব্যাপারে। স্যার এটা এই ক্যাটাগরিটা আপনার মেনশন করেন নাই কেন? আপনাদের উচিত ছিল মেনশন করা, আপনার করেন নাই। এখন আপনারা প্রতিবন্ধী বলতে আপনারা কি বুঝাচ্ছেন আমি জানি না, এটা বলে আমি ফোনটা রেখে দিয়েছি। এবং আমি ভাইকে বললাম, আমি তখন খুব ভালো হাতের লেখা লিখতে পারতাম, যেহেতু ওই একটা সময় দেখতে পেয়েছি, নিজে নিজে লিখেছি, তো আমি ওটা চালু রেগুলার ছিল আমার ওটা। তো আমি খুব সুন্দর করে সিগনেচার করে আমি আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম। আমার ভাই বলল এখানে কোনো ডিজেবিলিটির কোনো কাগজপত্র শো করা যাবে না, হ্যাঁ আমি এভাবেই পাঠাবো, দেখি ওরা এটা ঠিকই আনসার করবে। তারপরে এটা দিয়ে দিলাম। আর হচ্ছে ওই স্কুল সহকারী যে স্কুল পরীক্ষা, ওই দুইটা পরীক্ষায় আমার একই টাইমে হলো। এটা হচ্ছিল, আমি পাশ করলাম হচ্ছে 2010 বোধহয় পাশ করলাম, 11 শুরুর দিকে। তো তখন ওই একটা পরীক্ষা হলো, আরেকটা পরীক্ষা যখন ব্যাংকের পরীক্ষাটা হবে, তখন ব্যাংকের পরীক্ষা জাস্ট না, অলরেডি স্কুল সহকারী স্কুল নিয়োগের পরীক্ষাটা হয়ে গেছে, ওটাতে আমি মানে অ্যালাউ হয়েছি। মানে ওই পরীক্ষাটা দেওয়ার পরেই 1 মাস পরে আবার এইটা হলো ব্যাংকের পরীক্ষাটা। তো এখন তো আমাকে এখানে রাইটার নিতে হবে, ওটা তো আমাদের রাইটার সব। এখানে একটা গেম, স্কুল নিয়োগের পরীক্ষার ব্যাপারে কি হয়েছে আমি আপনাকে এই জায়গাটা একটু বলতে চাচ্ছি।
সেখানে রাইটার পারমিশন নিয়ে খুব বেশি মাত্রায় ঝামেলা করতেছিল। সমস্ত পেপারস শো করার পরেও রাইটার পারমিশন নিয়ে ওরা এত বেশি ঝামেলা করতেছিল, সব দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা ওখানে যে ওই বসেছিল। কিন্তু আমার ক্ষেত্রে আমার বড় ভাই গেছে, কারণ আমার কাজগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার দুটা ভাই আর বাবাই করতো। আমার এই সব ঝামেলা আমি খুব কম ফেস করছি। তো ভাইয়া কখনো মিরপুর, কখনো আমাদের ওই সাইডে বক্সিবাজারের সেটা মনে হয় একটা আছে, এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ওখানে যেত। তো ভাইয়াকে বলতে তুমি ওই অফিসে যাও, মিরপুরের অফিসটাই যাও, আদারওয়াইজ এখানে আসো, এরকম। তো ভাই সারাদিন আমার জন্য বসে আছে। ভাইয়ের কথা হচ্ছে যে আমি একটা পরীক্ষা দিচ্ছি, এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, আমার কষ্ট হলেও পরীক্ষাটা যাতে ঠিক মতো হয়। তো লাস্টের দিন মানে জাস্ট আগামীকালকে পরীক্ষা, ওই দিন বলতেছে যে তুমি যাও তোমার বোনকে নিয়ে আসো। তো গেছি, যাওয়ার পরে আমাকে বলতেছে এই মেয়ে তুমি তো দেখতে পাও, তুমি এখানে সিগনেচার করছো আর তোমাকে তো দেখলে বোঝা যায় না। বিষয়টা বুঝাই বললাম ডিডিকে যে ম্যাম আমি আসলে বাই বর্ন না, আর হচ্ছে যেহেতু আমি লিখতে পারতাম একটা সময়, যার জন্য আমি এখানে সিগনেচারটা করেছি। আমি যেহেতু লিখতে পারি, সিগনেচার করতে পারি, কেন আমি সিগনেচার করবো না বলেন আপনি আমাকে। তখন উনি আমাকে বলে কি যে তুমি আমাকে তুমি যাও ইসের কাছে যাও, বক্সিবাজারে, হ্যাঁ যে মহাপরিচালক আছে ওই স্যারের কাছে পাঠিয়ে দেন, যান যাও তুমি ওখানে যাও, স্যার যদি বলে আমি তোমাকে দিব। তখন বাজে হচ্ছে 12টা, আমি সাথে সাথে এখানে চলে আসছি। এখানে আসার পরে দেখলাম যে স্যার নাই, উনি মিটিং এ আছেন। তা আমি বললাম যে আমার খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি এই বিষয়টা, কালকে আমার পরীক্ষা। তো ওই ভদ্রলোক বেশ ভালো ছিল, বলছে কোনো সমস্যা নেই, আপনি লাঞ্চ আওয়ারের পরে আসেন, স্যার মিটিং থেকে বের হলে আমি আপনাকে ঢুকাই দিব, আপনি আসেন, আপনি লাঞ্চ করে তারপর আসেন, আপনার বাসা আজিমপুর, আপনি চলে যান। তারপরে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি আমার খালেদা ভাইকে ফোন করলাম, জয়েন্ট সেক্রেটারি ভাইকে বললাম যে বিষয়টা খুলে বললাম। বললো যে তুমি যাও, তোমাকে পারমিশন না দিলে আমি আসি। তারপর আমি আসছি, আসার পর দেখলাম যে না স্যার অলরেডি মিটিং থেকে বের হয়ে গেছেন। তারপর ঢুকলাম, ঢুকে স্যারকে বললাম যে স্যার এই প্রবলেম, দেখেন উনি আমাকে। তো বলছে এটা তো কোনো কথা হইতে পারে না, একটা মানুষের তো নানা ধরনের সমস্যা থাকতেই পারে, সেটা আমাকে বুঝাইতে হবে কেন? তোমার যেখানে সিভিল সার্জনের কাগজ আছে, হ্যাঁ তুমি যে প্রতিবন্ধী, তোমার ডাক্তারের সমস্ত পেপারস আছে, তাহলে সেখানে উনি কেন আটকাবে তোমাকে? যাও তুমি নিচে যাও। তারপরে দেখি ওই মহিলা আবার এখানে আসছেন, ওনার কাছে গেলাম, ডিডির কাছে গেলাম। তো বলছে স্যার আমি কি ওকে পারমিশন দেবো? হ্যাঁ হ্যাঁ দিবেন না কেন, যেখানে সরকার আটকায় নেই সেখানে আমরা আটকানের কি বলে। তারপরে যে ওই পারমিশনটা নিয়ে আসলাম। এই একটা ঝামেলা এই পরীক্ষাটাতে গেল। ওখানে আবার ব্যাংকে যেটা হলো যে আমার ভাইয়াও গেলেন যে রাইটার পারমিশন আনতে, আমার কাগজপত্রগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে ওরা তো প্রথমে দেখে মাথায় হাত যে দৃষ্টি প্রতিবন্ধী এখানে অ্যাপ্লাই করছে। তো ভাইয়াকে অনেক ঘোরানো হয়েছে এদিক সেদিক করে। তারপরে লাস্ট পর্যন্ত যিনি রাইটার পারমিশন দিবেন উনি বললেন কি আচ্ছা ঠিক আছে তুমি রাইটারের কাগজপত্র নিয়ে এসো। কাগজপত্র নিয়ে এসো করার পরে ইন্টারমিডিয়েট, আমাদের নিয়ম হচ্ছে যে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত আমরা নিতে পারবো। সেখানে আমি একটা ইন্টারমিডিয়েট ছেলের বলো যে সায়েন্সের স্টুডেন্টে তোর ম্যাথ গুলো সব করে দিবে। তখন আমার ভাই বলছে যে দেখেন স্যার মানবিকতার দিক দিয়ে আপনি একটু চিন্তা করবেন যে একটা মেয়েকে পরীক্ষা দিতে দিচ্ছেন, আপনি এত কিছু দেখলে কি হবে? তখন বলে যে আচ্ছা ঠিক আছে ব্যাপার না, যাও কালকে পরীক্ষা দিতে আসবে। তো পরের দিন গেলাম পরীক্ষা দিতে। যে আমাকে রুম থেকে বলে কি যে এখানে একটা মেয়ে আসছে এরকম, হ্যাঁ তুমি নিচে যাও, তোমার পরীক্ষা টিচার্স রুমে নেওয়া হবে, ব্যাংকের লোক আসছে, ব্যাংকের লোক তোমার পরীক্ষা নিবে। নেমে গেলাম নিচে, ব্যাংকের লোক পরীক্ষা নিবে। সে আমার ফর্ম টরম পূরণ করতে হাফ অ্যান আওয়ার আমার ওখানে চলে গেল। পরীক্ষার টাইম হচ্ছে রিটেন 2 ঘন্টা আর হচ্ছে এমসিকিউ ছিল 1 ঘন্টা। উনি আমার আধা ঘন্টা কিন্তু ওখানে খেয়ে ফেলছে। তারপরে যখন ঘন্টা পাচ্ছি উনি আমার কাগজ নিতে বলছে, স্যার আপনি কিন্তু আমার আধা ঘন্টা নষ্ট করেছেন, আপনার জন্য কিন্তু আমার আধা ঘন্টা নষ্ট হয়েছে, আমি কিন্তু এখন আপনাকে দিব না। বলে আচ্ছা ঠিক আছে যাও 15 মিনিট। যেখানে ইউনিভার্সিটি আমার হাফ অ্যান আওয়ার বেশি দেয় উনি আমাকে আরো 15 মিনিট দিবে। কি আর করার, ঠিক আছে 15 মিনিট পরে খাতাটা নিয়ে নিল। এমন ভাবে মুখের সামনে বসে আসছে যে উনাকে দেখি আমার ভয় লাগতেছে আমি কি পরীক্ষা দিব। হ্যাঁ যে ফার্স্ট অভিজ্ঞতা আমার এরকম, এর আগে তো আমার এরকম অভিজ্ঞতা হয়নি। তো দিলাম পরীক্ষাটা, তারপরে মোটামুটি হইলো, বের হয়ে আসলাম। তারপর মোটামুটি ধরে নিলাম যে এখানে আমার হবে না, কারণ বুঝাই গেল যে অ্যাটিটিউডটা। তারপর রেজাল্টটা হয়নি, প্রাথমিক স্কুল ওইটা হইলো, ওইটা হওয়ার পরে ওইটা ভাইবা দিলাম, ধরে নিলাম যে চাকরিটা হয়ে গেছে। আনফরচুনেটলি ওই চাকরিটা হইলো না। কেন হলো না? আমি বলি ভাইবাটা আমাকে কি করা হয়েছে, আমি যখন ভাইবাতে ঢুকি তখন এমএলএস আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছিল। তখন যে টিচার ছিলেন উনি আমাকে বললেন এই তুমি না কালকে আমাদের স্কুলে কালকে পরীক্ষা দিয়েছো, ব্যাংকের পরীক্ষা? জি স্যার। বলে হ্যাঁ। তারপর ওই এমএলএস কে আরেকজন বলতেছে এই তুমি ওর হাত ধরছো কেন, ওর তোমার সাথে কি আসছে? আমাকে জিজ্ঞেস করেন বাবা আসছে। বলে কি এই তুমি বাবাকে ঢুকতে দাও না কেন? তারপর বসার পর বলে কি শোনো তোমার কোনটা? আমি বললাম যে স্যার আমি তো আসলে মাদারীপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর, কিন্তু আমি বেসিক্যালি ঢাকার মেয়ে, পড়াশোনা করছে কোথেকে? ঢাকা। তাহলে তুমি মাদারীপুর করো কেন? এই মাদারীপুর কাটো, ও ঢাকায় চাকরি করবে, আমাদের অনেক সিট আছে ঢাকায়। এটা বলে কেটে দিছে, ঢাকা করে দিছে। হ্যাঁ যাও চাকরি হয়ে গেছে। হ্যাঁ বললাম, আমি অবাক হলাম লাস্ট পর্যন্ত আমার রেজাল্ট আসেনি, আমি জানি না
এটা আমি কারণটাও খুঁজতে যাইনি। ওকে, এটা গেল গিয়ে মাস্টার্স, তারপরে ভর্তি হলাম, মাস্টার্স এর পরীক্ষা দিলাম, মাস্টার্স এর আমার রেজাল্ট ছিল 8 পজিশন। অষ্টম ছিলেন আপনি? রাইট। তো ততদিনে সবাই মোটামুটি প্রিপারেশন নিচ্ছে বিসিএসসি। তখন আমার মাথায় একটা চিন্তা হলো, তখন পর্যন্ত আমরা মানে গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন পাইনি। না সরি, আমি আমার চাকরিটা ছিল এটা 10-এ, আর আমি মাস্টার্স করেছি 11-এ। হ্যাঁ, তখন পর্যন্ত আমাদের কোনো পারমিশন ছিল না যে আমরা মানে বিসিএস বা পিএসসির কোনো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো কিনা। কিন্তু আমি মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে আমার মাস্টার্স কমপ্লিট করেই আমি পড়াশোনা করব বিসিএস। হ্যাঁ, বিসিএস আমার টার্গেট, বিসিএস, বাট অন্যান্য চাকরির পড়াগুলো কিন্তু যেখানে গভর্নমেন্টের পারমিশনই নাই সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন না। আমি এভাবেই নিলাম যে যে এর মধ্যে যদি হয় আমি পড়তে থাকি, কিছু একটা হবে। আমার এদিকে আপনাদের তো একটা মুভমেন্টও ছিল, যারা ব্লাইন্ড ছিলেন তারা তো একটা মুভমেন্ট করে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের অলরেডি তখন একটা মুভমেন্ট মানে বিশাল আকারে হচ্ছিল যে আমরা এটা পেয়ে যাবো। আর আমার ওইটাই ছিল, যেহেতু 2টা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে, সামনে একটা অপরচুনিটি আসতেই পারে। এইটা আমি এই টেনশন আনি আমি নেই যে আমি কতটুকু প্রিপেয়ার হচ্ছি। হ্যাঁ, পরীক্ষার হলে আমাকে কেউ হেল্প করবে, এইটা আমি মাথা থেকে ঝেড়ে ফেলি। আমি আমার মতো করে আমার নিজেকে গড়ে তুলি। হ্যাঁ, সেক্ষেত্রে হলো কি যে আমি একদম টোটালি রিডার রেখে পড়াশোনা শুরু করলাম। ইভেন আমি ম্যাথ গুলোও রেকর্ডিং শুরু করলাম, কারণ আমি ম্যাথ পারি। আমার ম্যাথ আমার সবচেয়ে ইজি, এই কারণে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। ম্যাথে আমি খুবই ভালো ছিলাম, আমার খুব মজা লাগতো ম্যাথ করতে ওইভাবে রেকর্ডিং এ। এবং ও যে করাতো সেও বলতো যে অবাক হইতো যে এইভাবে আপু আপনাকে একটা ম্যাথ বললে আপনি সেটার সাথে সাথে সলিউশন করেন। আমার কাছে খুব অবাক লাগে। কিন্তু হাউ ইট ইজ পসিবল, বিকজ ক্যালকুলেটরও তো নাই আমার জানা মতে। ক্যালকুলেটর নেই, টেবিলের উপরে এরকম হাত দিয়ে দিয়ে তারপর যোগ করে বলতাম ম্যাথ, তাই না? এটা ওরা খুব হাসতো। মাই গুডনেস, এটা সম্ভব? আমার পক্ষে সম্ভব, এবং আমার কাছে রেকর্ডিং গুলো আছে, এটা দেখলে বোঝা যায়। না শুনলে বিসিএস এর ম্যাথ তো ইজ নট এ জেনারেল ম্যাথ, এটা তো অনেক ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় বিসিএস এর ব্যাংকের ম্যাথ গুলো আরো বেশি ডিফিকাল্ট, তাই না? আরো বেশি ডিফিকাল্ট, কারণ আমি বড় বড় অঙ্কগুলো আমি কিভাবে ধরেছি, আমি বলি 6, 7, 8, 9 এভাবে আমাকে অঙ্ক করতে হবে স্টেপ বাই স্টেপ। আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করেছি এবং বড় বড় অঙ্কগুলো আগে করেছি। অনেকে আছে না শর্টকাট আগে করে, আমি না, শর্টকাট করলে হবে কি আমার মাথার ভিতরে শর্টকাটটাই ঢুকে যাবে। আমি আগে বড়গুলো সলিউশন করবো, তারপর শর্টকাট আমি ইজিলি করে ফেলবো। আপনি যেভাবেই করেন না কেন, কারণ আপনার জায়গা থেকে যেহেতু আপনি দেখছেন না, এটা শুধুমাত্র মেমোরির জায়গা থেকে একটা ছবির মতো করে এঁকে সেটা সমাধান করে। হ্যাঁ, না হয় কি যে সিক্স সেন্স তো মানুষের মানে তখনই কাজ করে যখন একটা সেন্স কাজ করে না। একটা সময় হতো কি যে চোখে না দেখে অন্ধকার ঘরেও চিৎকার চেঁচামেচি করতাম, আর পরে ধরে নিয়েছিলাম, এখন ধরে নেই যে ওটা তো আমি দেখলাম আমাকে ভেবে চলতে হবে। তো আমার বিষয়টা ওরকম হয়ে গেছিল যে আমাকে তো রেকর্ডিংই পড়তে হবে, আমার তো বিকল্প কিছু নেই, তা রেকর্ডিংই করি। পড়তে সমস্যাটা কোথায়? তারপরে শুরু করলাম, শুরু করার পরে যে 2012 শুরুর দিকে আমাদের একটা আসলো। আমি জাস্ট আমার এখন মনে হচ্ছে একদিক দিয়ে পড়তেছি, আর আমি আমার বাবাকে বলতেছি বাবা কোথায় চাকরি করবো, মা বাবা দুজন আমার আশ্বাস দিতেছে বাবা রিজিক যেখানে আছে তোর সেখানেই হবে, তুই এইটা নিয়ে টেনশন করিস না, হ্যাঁ তুই পড়তেছিস পর। তারপরে আম্মা আমাকে মানে টিভিতে দেখছে, ওরা দুজনেই বাবা মা দুজনেই দেখছে, দুজনে আমাকে ডাকতেছে যে একটা ভালো সংবাদ আছে দেখে যাও। দৌড়ে গেছি, দেখি বলে যে এরকম তোমাদেরকে পারমিশন দিছে বিসিএস। আমার কাছে মনে হচ্ছে যে এত আনন্দের একটা দিন, এত মানে পরীক্ষা দিতে পারবো, কি না দিই সেটা পরের বিষয়, পরীক্ষা দিতে পারতেছি এটাই হলো আমার সবচেয়ে বেশি আনন্দের। তারপরে একটা একটা করে পরীক্ষা দিতে শুরু করলাম। তো দেখলাম যে আসলে একটু কঠিন, কারণ ওই ম্যাথ গুলো সলিউশন করতে গেলে টাইম ওভার হয়ে যাচ্ছে। তখন 1 ঘন্টা পরীক্ষা, কারণ ওরা তো 1 ঘন্টা, আমাদের পিএসসির কোনো পরীক্ষা আমাদের জন্য টাইম বেশি নেই। তো এরকম করে 3-4টা পিএসসি পরীক্ষা অ্যাটেন্ড করলাম। তো অ্যাটেন্ড করার পরে সবগুলো পরীক্ষাতেই আমি ডিসকোয়ালিফাইড 3-4টাতে। তো আমার ইমপ্রুভ হচ্ছে কিভাবে? এই পরীক্ষাটা দিচ্ছি, এই সাইড ল্যাকিংস আছে, ওই সাইডটা ধরতেছি। আমার একটা পরীক্ষা দিচ্ছি, এই সাইডে ল্যাকিংস আছে, এই সাইডে ভেবে পড়তে হবে। এরকম করে করে একটা দেখলাম যে আমার ল্যাকিংস গুলো কোথায় আছে। তখন আমার ফ্রেন্ড আমাকে বুঝালো যে আরে গাধা, আমরা চোখে দেখে এতগুলো 25টা-30টা পরীক্ষা দিয়ে যদি একটা চাকরি পাই, তাহলে তুই এই 2-3টা পরীক্ষা দিয়ে তোরা তো হতাশা কেন? রাইট। হ্যাঁ, এটা বুঝাতে লাগলো তুই যে জায়গাটা দিকে উতরে আসছিস, আর এই সময়টা ওই সময়টা একদম মানসিক ভাবে মানে আমার কিছু হবে না। আমি সবাই ঘুমাতো, আমার রেকর্ডারটা আমি কানের কাছে নিয়ে শুনতাম। যে সারাদিন তো পড়তামই, সকাল 10টা বাজে লাইব্রেরিতে ঢুকতাম, আবার দেখা যেত 2টা-3টা বাজে বাসায় চলে আসছি, আবার একটু রেস্ট নিয়ে আবার এই যে পড়তে বসছি। মানে এরকমও মাঝে মাঝে হতো যে না খাওয়া ভুলে যেতাম, আর মা খাবারটা এসে দিয়ে যেত, জিজ্ঞেস হতো গোসল করবি না, নামাজ পড়বি না? নামাজের টাইম হলে বলবো, আর কোনো কথা বলবো না। এবং সবাই যখন ঘুমাই যেত তখন চিন্তা করতাম, আচ্ছা আমি এত কিছু করছি, এত ভালো রেজাল্ট করছি, এখন আমি যদি চাকরি না পাই তাহলে আমি কি করবো? আমার ফ্যামিলির কাছে তো আমার থাকবে না, দাম থাকবে না। আর আমি খুব ওই সময় সবাই ঘুমাতাম, বসে বসে পড়তাম। তো এই জিনিসগুলো পরে মানে আমার
এফেক্ট করতো আমার চোখে। তো আমার মা খুব বকাঝকা করতো যে আমার বাসা থেকে তো কেউ কিছু বলে না। আমার ভাইয়ারা বাহির থেকে ফোন করে করে বুঝাইতো যে এরকম করো কেন, তো হতাশা তোমার কিছু নেই, তুমি এখন এই হতাশা মানে তোমার যে সময়টা তুমি পার করে আসছো আর এখন তুমি এরকম করো। তো মাঝে মধ্যে খুব মানে হয়ে যেতাম, আমার বলতো না হবে কিছু একটা হবে আমাকে দিয়ে। তারপরে যেটা হলো যে এই দিক দিয়ে আবার একটা প্রবলেম ছিল, আমি একটু ব্যাক যাই, সেটা হচ্ছে যে আমি যখন ওই যে মাদ্রাজে গেলাম সেই সময়টাতে আমার ওই যে বললাম না টিচাররা ফর্ম ফিল আপ করছে, তার আগে আমার একটু প্রবলেম ছিল। 9-এ যখন রেজিস্ট্রেশনটা হয় আমার টাইফয়েড হয়েছিল, তা আমি যেতে পারি না। আমার ওই টিচারই আমার মানে ফর্ম ফিল আপটা মানে ইটা করে রেজিস্ট্রেশনটা করিয়েছিলেন। তো উনি একটা ভুল করেছে, আমরা দুই বোন একই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি, ও ফারহানা আমি ফারজানা। তো ওর যে ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ একই এবং একই সাল। ও আমার 3 বছরের সিনিয়র, কিন্তু দেখা গেছে যে দুজনের একই। এটা টিচার ভুল করেছিলেন, এটা নিয়ে আমার বাবা মাথা ঘামায়নি। কারণ বলছে যে ওই যে আমি একটা সময় অসুস্থ হয়ে পড়লাম, তখন আমার বাবার ধারণা ছিল আমি হয়তো আর পড়াশোনা করতে পারবো না। কিন্তু দেখা গেছে যে এখানে এসে আমি লুজারটা হচ্ছি, কারণ হচ্ছে যে আমার তো টাইম শেষ হয়ে যাচ্ছে। তখন আমি বাবাকে বললাম যে বাবা আমার তো টাইম থাকতেছে না, আমি বোর্ডে যাই। তো বাবা আমাকে নিয়ে বোর্ডে গেলেন, বোর্ডে সবকিছু দেখালাম, আমার বড় বোনকে ওখানে প্রেজেন্ট সবকিছু দেখালাম। আমার বড় বোনকে নিয়ে গেলাম, বড় বোনকে দেখলো, দেখার পর সমস্ত কাগজপত্র দিলো। হ্যাঁ এটা আসলে স্কুলের বউ, কিন্তু আমাদের তেমন কিছু করার নাই পারে না তোমার জন্য, তুমি জাস্ট এই বছরটা সময় আছে তোমার। হ্যাঁ তোমাকে আমরা এই বছরটা দিচ্ছি, এই বছরটা সময় থাকবে, তারপর আমরা তোমাকে দিচ্ছি। তুমি যদি 2 বছরের মধ্যে যোগাযোগ করতে তাহলে আমরা করে দিতাম, তারপর তোমার ক্ষেত্রে বিশেষ বিবেচনা এই বছরটা করা হলো। এমন সময় মানে ইসে থেকে একটা সার্কুলার আসলো যে ফ্রিডম ফাইটারের মতো ডিজেবলরাও 32 ইয়ার্স মানে টাইম মানে পরীক্ষা দেওয়ার। তো এটা তো শুনে খুব খুশি যে জাস্ট আমার বাঁচা গেল। তারপরে ব্যাংকের একটা সার্কুলার হলো, এই সার্কুলারটা হওয়ার পরে ওখানে লেখা ছিল ডিজেবল। তার আগে আমি বলিনি আমি ইসলামী ব্যাংকে পরীক্ষা দিলাম, ওই পরীক্ষাটাতে আমি করলাম কোয়ালিফাইড। তারপরে হচ্ছে বিসিএস ও আমার হলো, প্রিলিটা হলো, ইসলামী ব্যাংকে হলো। আর এইখানে এটার কথাই বলি যেহেতু এটা ঝামেলা হয়েছিল। তো এই ব্যাংকের বিষয়টা ছিল যে আমার ফ্রেন্ড আমাকে তখন ওই অ্যাপ্লিকেশন গুলো আমার সব বন্ধুরাই করে দিত। ওরা ফোন করে করে বলতো যে এখানে স্যার এই সার্কুলারটা হয়েছে করবি কর, কিচ্ছু হবে না, পরীক্ষা দে, জাস্ট পরীক্ষা দে, এরকম করে করে ওরা সবসময় আমাকে এনকারেজ করতো। এবং ওরাই এভরিথিং ওরা আমাকে ঠিক করে দিত, আমার কোনো কিছু করা লাগতো না। ফ্রেন্ড ফোন করে বললো কি যে তুই পরীক্ষাটা দে, তাই আমি বাবাকে বললাম, বাবা বললো তুমি করো, টাকা চিন্তা করো না, তুমি করো না, টাকা গুলো যা করো। আমি করলাম, করার পরে যেটা হলো যে যখন পরীক্ষাটা হবে জাস্ট অ্যাপ্লিকেশনটা করার 1 মাস পরেই আমার ফ্রেন্ড একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, তখন সেদিন ছিল বুধবার রাতে, ফোন দিয়ে বলতেছে আচ্ছা তুই কি অ্যাডমিট পাইছিস? আমি না আমি তো অ্যাডমিট পাইনি, বলে যে কালকে দেখিস নেটে। আমি দেখলাম পরের দিন, না পাইনি, মনটা খারাপ, পাইলাম না। তারপরে আমি ওই ফ্রেন্ড ওরে বললাম যে জিহাদ তুই কি একটা কাজ করবি, যে আমি তো আসলে অ্যাডমিটটা পাই নাই, আমি বুঝতেছি না আমার সমস্যাটা কোথায়। আমি তো ওরা যাবো যা বলছে আমি সবকিছু ফিল আপ করছি। তো বললো আচ্ছা আমার তো পরীক্ষা, তাও ঠিক আছে আমি তোর জন্য যাবো। তারপরে ও কি করলো, গেল, যাওয়ার পরে ব্যাংকে এইচআর দেখা করছে, ওরা বলছে আমরা কিছু করতে পারবো না, আপনি 8 তলায় পিডিতে যান। পিডিতে গেছে, কেউ কোনো কথা বলে না, বলছেন এটা আমাদের দায়িত্ব না, এটা এমআইএস ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, ওরা এটা এই বিষয়টাকে হ্যান্ডেল করতেছে। তো এটা বলার পরেও চলে আসছে। তো ওর কথা হচ্ছে আমাকে ফোন দিছে, দিয়ে বলছে দোস্ত তোর এখানে কিছু হবে না, এর আগেও ব্যাংক তোর সাথে অনেক ঝামেলা করছে, এইবারও করবে, তুই এটা কাজ কর, তোদের যে অর্গানাইজেশন গুলো আছে এদের মাধ্যমে যোগাযোগ কর। আচ্ছা ঠিক আছে। আর আমার একটা জেদ ছিল যে এর আগে আমি যে ওই যে পাবলিক ব্যাংকে প্রথম যে পরীক্ষাটা দিলাম, ওখানে আমি অনেক বেশি হ্যারাসমেন্ট হয়েছি আমার পরীক্ষাটা নিয়ে। তো আমার একটা টার্গেট ছিল যে এরপর আমি পরীক্ষা দিব, দেখি আমার কে কি করে। ওই সময়টা আমার ইসলামী ব্যাংকে পরীক্ষা হয়েছে, ওরা কোনো ঝামেলা করেনি, ওরা দিয়ে দিচ্ছে, আমি খুব সুন্দর পরীক্ষা দিয়ে আসছি এবং আমি মোটামুটি ধরে নিছি এটা আমার হয়ে যাবে এই চাকরিটা। তারপর আমার যেহেতু গভর্নমেন্ট ইসের প্রতি খুব একটা ছিল যে গভর্নমেন্ট চাকরির প্রতি আগে থেকেই, তো তারপরে আমি বললাম যে আমি পরীক্ষাটা দিব কি। তারপর আমি ওই সময়টাতে আমি আমাদের যে অর্গানাইজেশন NFAWD ওখানে আমি আপুর সাথে যোগাযোগ করলাম, পপি আপুর সাথে ফোন করলাম, বললাম, উনি আমাকে বললেন যে তোমার সবকিছু ঠিক আছে, তুমি কি শিওর? আমি হ্যাঁ আমার সব ঠিক আছে। তো বললো যে আচ্ছা আমি তোমাকে প্রথম আলো মানসুর আপার নাম্বার দিচ্ছি, তুমি মানসুর আপার সাথে কথা বলো। হ্যাঁ নাম্বারটা দেন। তো মানসুর আপাকে ফোন দিলাম, মানসুর আপাকে সব বললাম, বলে তুমি সব পাঠাও, ফারজানা আমার কাছে সব পাঠাও। আমি সব পাঠালাম। তারপরে উনি আমাকে বলে কি তোমার কাছে কি চেয়ারম্যান স্যারের নাম্বার আছে? তো আমি আবার ওই বন্ধুকে ফোন দিলাম যে আমার চেয়ারম্যানের নাম্বার জোগাড় করে দে। রবিবার দিন গেল, সোমবার দিন আপুকে আমি ফোন দিলাম আবার যে আপু কিছু করতে পারছেন? তো বললো যে ফারজানা আমি আজকে একটু কথা বলি স্যারের সাথে। তো স্যারের সাথে কথা বলা হলো। স্যার যেহেতু আমাদের বিষয়টা জানতেন না, তো স্যারের সাথে মোটামুটি আপুর একটা
তর্ক বিতর্ক হয়েছে, সেটা এরকম আপু বলছে আমার বিষয়টা। আবার আমি আপুকে এটাও বলছি যে আপু বিভিন্ন প্রাইভেট ব্যাংকে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা কাজ করতেছে, হ্যাঁ, সো যদি প্রাইভেট ব্যাংকে করতে পারে তাহলে পাবলিক ব্যাংকে কেন পারবে না, এটা কেন হবে, এটা আপনি বলবেন। দেখেন স্যার, এটা তো ও তো আপনারই ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, হ্যাঁ, তো ওর ক্ষেত্রে আপনারা সবাইকে পরীক্ষা দিচ্ছেন, ওর ডিসেবিলিটির কারণে পরীক্ষা দিতে পারবে না, এটা তো কোনো কারণ মানে হতে পারে না। তখন স্যার ওনাকে বলছে যে আপনি যদি একজন বোবাকে বলেন যে টিচার টিচিং করতে, আপনি সেই বোবাকে টিচিং করতে পারবে, আপনি কি করে বলেন একজন প্রতিবন্ধী কাজ করবে? তো স্যার এরকম এক্সাম্পল আসছে আপনাদের সামনে। তো যাই হোক, যেহেতু সাংবাদিক ফোন দিছে, এতে তার একটু মেজাজ খারাপ হয়েছে, ওখানে আপু বিষয়টাকে খুব জোরে মানে সেরকম ভাবে নিছে। এই ফাঁকে আবার আমাদের এই NFOW যে মহাসচিব আছেন, উনি আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে তুমি কি প্রথম আলোতে করছো, যোগাযোগ করছো? হ্যাঁ আমি প্রথম আলোতে যোগাযোগ করছি। তো বলতেছে যে আচ্ছা কাজ করো, তুমি একটা চিঠি লেখা গভর্নরের বরাবর। তো আমি বলছি হ্যাঁ আমি দেখি, তোমার সমস্ত পেপার তুমি ওখানে সাবমিট করবা, আর গভর্নরের বরাবর তুমি একটা সুন্দর করে চিঠি লিখো, লিখে এটা ওখানে। তো সেদিন ছিল মঙ্গলবার, আমি সমস্ত কাগজপত্র সুন্দর করে আমি নিজেই মানে একটা লেটার ওনার বরাবর লিখলাম, লিখে আমার প্রবলেম গুলো, আমি সমস্ত বিষয়গুলো আমি ওখানে তুলে ধরলাম। বাবা গেলাম, যে জমাটা দিয়ে আসলেন, দিয়ে আসার পরে মঙ্গলবার গেছে, আমি আবার বললাম আমি এই ফাঁকে আমি সবার সাথে যোগাযোগ করতেছি, একদিক দিয়ে পড়তেছি, একদিক দিয়ে কাঁপতেছি, আর একদিক দিয়ে সবার সাথে যোগাযোগ করতেছি। একবার মনে হচ্ছে আমার হবে, আরেকবার মনে হচ্ছে আমার হবে না, আবার আরেকবার মনে হচ্ছে যে এরকম কেন হচ্ছে আমার সাথে। তারপর যেটা হলো যে মঙ্গলবার চলে গেল, বুধবার মে দিবস, ফার্স্ট মে, সেটা যেহেতু হলিডে, সবকিছু বন্ধ, ওই দিন তার কাউকে পাওয়া যাবে না। তারপরে হচ্ছে এখন কি করি আমি, ওই দিন তো পুরো বন্ধ। তো মানসুর আপা আমাকে আব্বাকে ফোন দিলেন 11টার দিকে। তখন উনি আমার কাছ থেকে শুনলেন যে কি প্রবলেম বলো তো, তুমি আমাকে মানে তুমি দেখতে পাও না কবে থেকে, এগুলো বললাম। বলার পর বলেছে আপু তোমার রিপোর্টটা যাচ্ছে 12টার দিকে, তুমি দেখো। হ্যাঁ ওকে এটা বললেন যে আমাদের অনলাইনে তুমি দেখো। তো অনলাইনে গেছে, তো উনি আবার ফোন দিছে, ফারজানা পাইছো? আমি হ্যাঁ আপু আমি পেয়েছি। তো এই সময় আবার আপু এর মধ্যে আবার আমাকে ফোন দিছে, আমার ওই ফ্রেন্ড, যে ফ্রেন্ড আমার জন্য এত কিছু করতেছে, হ্যাঁ, তো ওই ফ্রেন্ড ফোন দিছে, দোস্ত আমি তোর দেখছি, মানে তোর কিছু একটা হবে, বা তুই টেনশন নিস না, আমি তোকে দেখতেছি, আমি তোর রিপোর্টটা পাইছি, আমার ফ্রেন্ডরা সবাই পাইছে, এই বিষয়টা দেখতেছে সবাই। তারপরে আপু আবার ফোন করছে, মানসুর আপা ফোন দিয়ে বলতেছে তোমার বিষয়টা ব্যারিস্টার সারা হোসেন দেখেছেন, তোমার বিষয় নিয়ে কাজ করবে, তুমি তাড়াতাড়ি ওনার সাথে যোগাযোগ করো, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাকে দিচ্ছি। তা আমি কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললো যে ফারজানা আমি তোমার বিষয়টা দেখেছি, তো আমি তোমাকে নিয়ে কাজ করব, তুমি আমার স্যারের মেল অ্যাড্রেসটা দিতে পারবা? তো দিলাম। তো তারপরে আর ওই দিন কোনো কন্ট্যাক্ট নেই, সারাদিন কারো কোনো খোঁজ খবর নেই। কি করব ভাবতেছি, কালকে একদিন কেউ কিছু করতে পারলে কিনা সেটাও জানতেছি না। চিটাগাং থেকে ফ্রেন্ড আসছে আমার বাসায়, উঠছে, ও পরীক্ষা দিবে। আমি মোটামুটি হতাশ, কারণ ও পরীক্ষা দিচ্ছে আমার বাসা থেকে, অথচ একই পরীক্ষা আমি দিতে পারতেছি না। এটা পরের দিন সকালে ঘুমে মানে 9টা বাজে আমি ঘুম থেকে উঠতেছি না, আমার মানে খুবই মন খারাপ। আর আমি আমার বাসায় কাউকে বলতেছি না আমি যে এত কিছু ফেস করতেছি, বাবাকে না, মাকে না, কাউকে না, আমি জাস্ট দেখতেছে যে একটার পর একটা ফোন করতেছি। আমি আমার রুমে বসে বসে বাবা জিজ্ঞেস করতেছে অ্যাডমিট কার্ড পাইছিস? পাবি। আমি বলতেছি দেখা যাক। আমি তাও মানে তাকেও হতাশ করতেছি না, আমি বলতেছি না যে আমি এত মানুষের সাথে যোগাযোগ করছি, আমি জাস্ট ওই যে গভর্নরের বরাবর চিঠি লিখছি ওটাই আমি বাবাকে বলছি যে প্রথম আলোতে এত কিছু হইতেছে বা এত কিছু আমি করতেছি সবার সাথে, এত কিছু আমি বলতেছি না। আমার কথা আমি জাস্ট বাবাকে বললাম বাবা সারা হোসেন ফোন করেছিল, ওনার সাথে আমার কথা হয়েছে, তো উনি আমার বিষয়টা নিয়ে কাজ করবেন, দেখা যাক জাস্ট। তো পরের দিন সকালেও শুয়ে আসছি, মানে ভাবতেছি যে কোন দুনিয়ায় আমি বসবাস করি, যে যে আজকে আমার বন্ধু কালকে যাবে, আমার এখানে একই ইউনিভার্সিটিতে পড়ছে, রেজাল্ট আমার ভালো, তাহলে ও যাচ্ছে পরীক্ষা দিতে, তাহলে আমি কোন পাপ করলাম দুনিয়াতে? হ্যাঁ এই বিষয়গুলো, এই যে বলো না স্ট্রাগল, বলো না কষ্টের জায়গাগুলো, এগুলো মানে স্কিপ করে গেছে অনেক কিছু, কিন্তু এখন বলি যে আসলে কষ্টের জায়গাগুলো কোথায় ছিল। তখন চিন্তা করলাম যে পড়াশোনা করবো না, আর পড়াশোনাই করবো না, এরকম হলে আর কখনোই পড়াশোনা করবো না, এরকম বসে ভাবছি। সেই সময় একটা ফোন আসছে, তো ম্যাম ফোন আসার পরে বলতেছে ফারজানা আপনি তাড়াতাড়ি অফিসে চলে আসেন, আমি আপনার জন্য আজকে তাড়াতাড়ি না সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে। আচ্ছা সারা হোসেন, হ্যাঁ ওকে। তো বললেন তুমি তাড়াতাড়ি যত কাগজ আছে তোমার সব নিয়ে চলে আসো আমার কাছে, আমি তাড়াতাড়ি অফিসে চলে আসছি তোমার জন্য। তা আমি আর কোনো কথা নেই, জাস্ট আমার মনে আছে আমি ব্রেকফাস্ট করিনি, ড্রেস আপ করে বাবারে বসে তাড়াতাড়ি করুন সবকিছু নিয়ে বেরিয়ে গেছি দুজন। তো যাই গেছি, যাওয়ার পরে ওনার অফিসে গেলাম,
তো যাওয়ার পরে আমাদেরকে এভাবে বলা হয়েছে, আমি যখন জাস্ট ঢুকছি, ঢোকার পরে বলা হয়েছে যে তোমাদের যাদের যা কাজ আছে সব বন্ধ করে দাও।